হ্যালো বন্ধুরা, আমাদের তোমার আমার ভয়েস চ্যানেলের সকল প্রকার সিনিয়র আপু রিলেটেড গল্প পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিও। রাস্তার পাশে রকি এবং তার কয়েকজন বন্ধুরা মিলে রনি নামে একটা ছেলেকে ইচ্ছে মতো ধোলাই করেছিল। এমন সময় পিছন থেকে নীলা এসে রকিকে জোরে একটা থাপ্পড় মারে এবং উপরিউক্ত কথাগুলো বলে। হঠাৎ এমন কাণ্ড দেখে রকি অবাক হয়ে দাঁড়িয়ে পড়ে, কারণ রকি এমন একটা ছেলে যাকে মারার মতো সাহস এই শহরের সবার মধ্যে নেই, অথচ একটা মেয়ে এসে থাপ্পড় মেরে গালি দিয়ে দিল। এই বিষয়টা দেখে রকি অবাক না হয়েই পারল না। রকি ও তার বন্ধুরা রনিকে এমন মারি মারছে যে ছেলেটার জীবন হাতে এসে গেছে। নীলা রনির হাত ধরে দাঁড় করায় আর চলে যেতে বলে, কিন্তু রনি বারবার রকির দিকে তাকাচ্ছিল, কারণ সে জানতো রকি কিছুতেই তাকে ছাড়বে না। আরে আপনি যান, কোনো ভয় নেই, এই ছেলেগুলো আপনাকে কিচ্ছু করতে পারবে না। আপনি হাসপাতালে গিয়ে ব্যান্ডেজ করে নিন। নীলার কথাটা শুনে রনি দিল উড়াধুরা দৌড়। মার খাওয়ার কারণে ঠিকমতো দৌড়াইতে পারছিল না, তবুও জীবন বাঁচাতে জান প্রাণ নিয়ে দৌড়ালো। তোরে পরে দেখে নিব শালা। এই কি দেখবেন? হ্যাঁ, কি দেখবেন? এতগুলো ছেলে সহকারে একটা নিষ্পাপ ছেলেকে মারছেন। আপনাদের বিবেক বলে কিছু আছে নাকি? নাই। আরে চুপ গুন্ডা। ওই ছেলেটা যদি আপনার ভাই হতো তাহলে কি ওকে এভাবে মারতে পারতেন? না, তাহলে একে কেন মারছেন? নিজের ভাই নয় সেজন্য? আমার ভাই হলেও মারতাম। কেন মারতেন? হ্যাঁ, কেন মারতেন? নিজেকে কি মনে করেন? অনেক বড় গুন্ডা, মাস্তান? আরে আপনি কি জানেন একটা জীবনের মূল্য কত? না, জানি না। তাহলে একটা জীবন নিয়ে টানাটানি করছেন কেন? এই কথা বলে নীলা টান মেরে রকির পকেট থেকে মানিব্যাগ হাতে নিয়ে নিল আর গুন্ডি চোখে বলল, দেখি কত টাকা আছে। এই কি মাত্র 500 টাকা? আচ্ছা সমস্যা নেই, এইটা দিয়েই হবে। ওভাবে কি দেখছেন? ওর চিকিৎসার জন্য নিলাম, বাই। কথাটা বলে নীলা একটা রিকশায় উঠে চলে গেল। রকি ও তার বন্ধুরা হা হয়ে তাকিয়ে আছে, কারণ এতদিন রকিকে দেখে সবাই ভয় করত, কিন্তু একটা মেয়ে এসে রকিকে মারলো আর তার শিকার কেড়ে নিল, আবার তার কাছ থেকে চিকিৎসার জন্য টাকাও নিয়ে গেল। মেয়েটার সাহস আছে বলে মানতে হবে। রকির বন্ধুরা চুপচাপ কথাগুলো ভাবছিল, তখন পাশে তাকিয়ে দেখে তাদের বন্ধু রকি উল্টো পথে রওনা দিয়েছে। এটা দেখে তার বন্ধুরাও তার পিছনে রওনা হলো। কি মামা, কি হলো এটা? কোনটা? একটা অচেনা মেয়ে এসে তোকে মেরে তোর শিকার কেড়ে নিল, আবার তোর কাছ থেকেও টাকাও নিয়ে গেল। মেয়েটা কে? মনে হয় শহরে নতুন। ওর নাম সাহসী কন্যা রাখা উচিত ছিল। হা হা হা। একদম ঠিক। রকি ওর তার বন্ধুরা হাসি ঠাট্টা করতে করতে তাদের চায়ের আড্ডাখানায় বসলো। এদিকে নীলা রকির মানিব্যাগ নিয়ে জোরে জোরে হাঁটতে লাগে, কারণ সেই ছেলেটাকে খুঁজে পেতে হবে। তাকে না পেলে টাকাটা দিবে কি করে? এরই মধ্যে তার বান্ধবী মিতুর সাথে দেখা হয়ে যায়। নীলাকে এত তাড়াহুড়ো করতে যেতে দেখে মিতু তার সামনে গিয়ে দাঁড়ায়। তা ম্যাডাম, এত তাড়াহুড়া করে কোথায় যাওয়া হচ্ছে? এদিক দিয়ে কি একটা ছেলেকে নিয়ে যেতে দেখলি? সেটা তো দেখলাম, কিন্তু একটা ছেলের মানিব্যাগ হাতে তার পিছু কেন করছিস? আসলে এই ছেলেটাকে কয়েকজন গুন্ডা ছেলেরা ধরে মারছিল। আমি ছেলেগুলোকে সরিয়ে এই ছেলেকে বাঁচাই আর ওদের মানিব্যাগ নিয়ে চলে আসি। কেন? আরে ওকে এমন মার মারছে, আর একটু হলে তো মরেই যেত। তাই আমি ওর চিকিৎসার জন্য ওর মানিব্যাগ নিয়ে চলে আসলাম। দেখি। মিতু কথাটা বলে হাত বাড়িয়ে দিল। তখন নীলা মিতুর হাতে সেই মানিব্যাগটা দিয়ে দিল। মিতু এবার মানিব্যাগ খুলেই তো অবাক হয়ে গেল, চোখ বড় বড় হয়ে গেল, পিছনে এক ধাপ সরে গেল। তোর আবার কি হলো? তুই কি জানিস তুই কার মানিব্যাগ নিয়ে আসছিস? কার? এর নাম রকি, এই শহরের আতঙ্কের আরেক নাম। সারাদিন মারপিট, আড্ডা, ঘোরাঘুরি এসব নিয়েই পড়ে থাকে। শহরের প্রতিটি ছেলে রকি নাম শুনে ভয় পায়, কারণ রকির কোনো কিছুর কম নেই। তার বাবা এই শহরের বিশাল বিজনেসম্যান। বাবা মায়ের খুব আদরের এক সন্তান। রকি দেখতে মাশাআল্লাহ অনেক সুন্দর। শহরের সব মেয়েরাই তার প্রতি ক্রাশ খেয়ে বসে আছে, কিন্তু রকি এসব প্রেম ভালোবাসায় বিশ্বাসী নয়। সারাদিন মারামারি করতেই সে বেশি পছন্দ করে। তুই তো দেখছি পুরো হিস্ট্রি জানিস। রকির সম্পর্কে পুরো শহর জানে। একটা ছেলে শহরে এইভাবে গুন্ডামি করে বেড়ায়, কিন্তু কেউ কিছু বলে না। অপরাধ করলে তো কিছু বলবে। মানে রকি কোনো কারণ ছাড়া কাউকে মারে না। আজকে তুই যাকে মারতে দেখেছিস সে নিশ্চয়ই কোনো অপরাধ করছে। গুন্ডামি করে ভালো পথে? ইন্টারেস্টিং।
কিন্তু তুই যেই কাজ করছিস। কোনো ব্যাপার না, আবার দেখা হলে দিয়ে দিব। দেওয়ার সময় সরি বলিস, তাহলে তোকে কিচ্ছু বলবে না। সেটা পরেই দেখা যাবে। এই কথা বলে নীলা মুচকি হাসতে হাসতে রওনা দিয়ে দিল। নীলার এমন কাণ্ড দেখে মিতু হা হয়ে দাঁড়িয়ে রইল। রকি সারাদিন চায়ের দোকানে আড্ডা দিয়ে সন্ধ্যা হওয়ার আগে বাসায় চলে গেল। বাসায় যেয়ে সেই ছোটবেলার পছন্দনীয় অভ্যাস শুরু হয়ে গেল। মা, মা, ও মা, মা গো। এমন ভেড়ার মতন চিল্লাস কেন? তুমি গরুর মতো শুনো না কেন? তোদের দুই বাপ বেটার অত্যাচারে আমি পাগল হয়ে গেছি। কেন? আমরা কি করলাম? তুই বাসা আসা মাত্রই মা মা মাগো চিল্লানো শুরু করিস, আর ওদিকে তোর বাবা বাসা আসা মাত্রই সীমা সীমা, কই রে সীমা? উফ, দুজনকে নিয়ে আর পারি না। কি বলছো? এত সুন্দর একটা বর পেয়েছো আর এত ভদ্র একটা ছেলে পেয়েছো, এটা কত ভাগ্যের ব্যাপার। আর তুমি কি না? যা তা সুন্দর বর নাকি? ওকে, আজ বাবা বাসায় আসুক, সব বলে দিব। তোর বাবাকে আমি একটু ভয় পাই না। আসলেই দেখা যাবে। বক বক না করে আজান দিছে, নামাজ পড়তে যা। যাচ্ছি আমার সুইট মা। তারপর বাসা থেকে মসজিদে চলে গেল রকি। উঁচু করে নামাজ পড়ে আবার বাসায় চলে আসলো। বাসায় এসে সেই পুরনো অভ্যাস, চিল্লাতে শুরু করে দিল। কিন্তু এবার মায়ের বদলে তার বাবা জবাব দিল। ওই থাম, এত চিল্লাস কেন? আরে বাবা, তুমি কখন এলে? আর কেমন আছো বাবা? এই কি ব্যাপার বলতো, আজ এত ভদ্র হচ্ছিস কেন? আমি কোথায় ভদ্র হচ্ছি? এই তো এমন ভাব করছিস যেন আজ আমায় নতুন দেখছিস। হি, আজ একটা বিচার করতে হবে তোমায়। বিচার তো করবই, তবে সেটা তোর। আমি আবার কি করলাম? রাস্তায় রনিকে মেরেছিস কেন? ও আমার ক্লাসমেটকে নষ্ট করতে চেয়েছিল, তাই বলে কি তুই রাস্তায় মারবি? রাস্তায় আমি মারতে চাইনি, কিন্তু আমি ওখানে ঠিক সময় না গেলে মেয়েটার অনেক বড় ক্ষতি হতো। আমায় দেখে রনি পালাচ্ছিল, অনেক দৌড়ে ধরেছি, তখন কি ওকে ছেড়ে দিব? হ্যাঁ, ছেড়ে দিবি, কারণ সমাজে তো আমার একটা সম্মান আছে। মানুষের কাছেও আমার একটা সম্মান আছে। রাখ তোর সম্মান। তোমার সম্মান তুই পকেটে রাখো। তোর সম্মান বড় নাকি আমার সম্মান বড়? আমার সম্মান আমার কাছে সবচেয়ে বড়। আমি মনে হয় আমার সম্মান রাস্তায় কুড়িয়ে পেয়েছি। বাবা আর ছেলের এমন চিল্লাচিল্লি শুনে রান্নাঘর থেকে ছল্লি হাতে রকির মা এসে বলল। কি হয়েছে? এত চিল্লাস কেন তোরা? কিছু না। এখন বল, আমার মুখে মুখে তো খুব ঝাড়ি দিলি। আমি কখন ছাড়ি দিনু? তুই আবার মারামারি করছিস তাই না? আমি কিছু করিনি। রকি, আমার একটু বাথরুমে যেতে হবে। আমায় পড়তে বসতে হবে। এতক্ষণ তো ভালোই চিল্লাচিল্লি করলি, এখন কই যাস? আমার অনেক পড়া আছে, আমি গেলাম। রকি আর তার বাবা কোনো রকমে সেখান থেকে রুমে চলে গেল, কারণ রকির মা খুব ডেঞ্জারাস, কিন্তু মনের দিক দিয়ে সে অনেক অনেক সুন্দর। সেই ছল্লি হাতে নিয়ে আবার রান্নাঘরে ফিরে গেল রকির মা। রকি রুমে আসতেই বই তার দিকে তাকিয়ে কেঁদে দিল, কারণ বই নিশ্চয়ই বুঝতে পারছে রকি কোনো কাণ্ড করে এসেছে। এরপর রকি চেয়ারে বসেই সেই গল্পের বইটার দিকে চোখ পড়ল, যেটা 3 দিন আগে অর্ধেক পড়ে রাখছিল। আজ 3 দিন পর সেই গল্পের বইটা খুলে পড়তে লাগলো। রকি সবচেয়ে বেশি পছন্দ করে গল্পে পড়তে আর মুভি দেখতে। বাসায় আসার পর থেকে এভাবেই বেকারত্ব কাটাচ্ছে রকি। রকির বাবা অনেক বড় বিজনেসম্যান, তাই রকি অন্য কোনো চাকরি করে নাই। কোনো কিছুরই অভাব নেই। রকির বাবাও রকিকে কিচ্ছু বলে না, কারণ সে জানে রকি একদিন ঠিক হয়ে যাবে। গল্প পড়তে পড়তে অনেকটা সময় কেটে যায়, তাই নিচে এসে পরিবার সহকারে খাওয়া দাওয়া করতে বসে পড়ে রকি। অন্যদিকে নীলা রাতে খাওয়া দাওয়া শেষ করে রুমে এসে দরজা লাগিয়ে বিছানায় শুয়ে পড়ে ঘুমানোর জন্য। চোখ বন্ধ করতেই রকির কথা মনে পড়ে যায়। সঙ্গে সঙ্গে বিছানা থেকে উঠে বসে। এমন সময় সামনের টেবিলের উপরে রাখা রকির মানিব্যাগে চোখ পড়ে যায়। উঠে গিয়ে মানিব্যাগটা নিয়ে আবার খাটের উপরে এসে বসে। মানিব্যাগটা খুলে দেখার কৌতূহল জাগে, কিন্তু অন্যের জিনিস না বলে চেক করাটা উচিত নয়। তাই একবার ভাবছে খুলবে, আবার ভাবছে না খুলবে না। এই দুই ভাবনার মাঝামাঝি এসে নীলা রকির মানিব্যাগটা খুলতেই রকির ফটো দেখতে পায়, যেটা দেখতেই নীলার মুখে সেই ছোট্ট একটা হাসি ফুটে ওঠে।
যার কারণ তার নিজেরও জানা ছিল না। এরপর রকির ফটোর দুই পাশে দুটো ফটো, এক পাশে একটা মহিলা আরেক পাশে একটা পুরুষ। নীলা ধারণা করে নিল এই দুইটা রকির বাবা মায়ের ফটো। এটা ভেবে খাটের উপর শুয়ে পড়ে। পরের দিন সকালে বিভোর ঘুমে তলিয়েছিল রকি। এমন সময় তার মা এসে ডাকতে শুরু করছে। রকি, এই রকি, আব্বু। আহা আহা, কি সুন্দর মধুর ডাক, কিন্তু মধুর ডাক শোনার মুড নাই। উঠবি নাকি ঝাড়ু আনবো? বাবারে বাবা, এই সকাল সকাল ঝাড়ু? হ্যাঁ, তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নাস্তা করে তোর বাবার সাথে অফিসে যা। আর কতদিন বসে থাকবি? আজ না গেলে হয় না? না, হয় না। তোর বাবারও তো জীবন, একলা মানুষ, আর কত দিক সামলাবে। প্লিজ মা, শুধু আজকেই। কাল একটা নতুন ট্যাবলেট আনছি। জি, এভাবে শুয়ে থাকা একদম ভালো কাজ না। আমি এসব একদমই করি না। তাই? হ্যাঁ, তাড়াতাড়ি নাস্তা রেডি করো। হুম। ইচ্ছে না থাকা সত্ত্বেও জোর করে উঠে ফ্রেশ হতে চলে গেল রকি। রকির এমন চমকে যাওয়া দেখে যে কেউ অবাক হবে, কিন্তু তারা তো জানে না তার মা ট্যাবলেট নামে ঝাড়ুর কথা বলেছে। ফ্রেশ হয়ে তৈরি হয়ে নিচে চলে আসলো। পরনে একদম অফিসের কর্মীদের ড্রেস, সাদা শার্ট, কালো প্যান্ট। বাবা কই? তোর বাবাকে আবার নিমন্ত্রণ কার্ড দিয়ে ডাকতে হবে। আমি আসছি, কার্ড খরচ করার দরকার নাই। দুইজন খাওয়া দাওয়া শেষ করে আমাকে উদ্ধার করুন। কি ব্যাপার জমিদার সাহেব, আজ সাত সকালে? আমিও তো তাই বলি, কিন্তু নানুর মেয়ে আমায় এখানে নিয়ে আসলো। কি বললি? না, কিছু না। তোকে যে কালকে বললাম বাজার থেকে আসার সময় দোকান থেকে আমার কানের দুলটা নিয়ে আসিস, কই এনেছিস? হ্যাঁ, এটা মিস যায় নাকি? এখন থেকে আমি অনেক মনোযোগী হয়ে যাচ্ছি। দে আমায়। কতদিন হলো ওটা নষ্ট হয়েছিল। আমার মানি ব্যাগে আছে। বের করে দে আমায়। দাঁড়াও, দিচ্ছি। এই কথা বলে রকি দাঁড়িয়ে গেল, আর তার প্যান্টের পকেটে হাত দিতেই চমকে গেল, কারণ তার পকেটে মানি ব্যাগ নেই। আমার মানি ব্যাগ? কি হলো আবার? আমার মানি ব্যাগ নাই। কি বলিস? এমন সময় রকির মনে হলো কালকে ঘটে যাওয়া সমস্ত কথা। সে বুঝে গেল যে কালকে মেয়েটা তার মানিব্যাগ নিয়ে গেছে, এখন পর্যন্ত ফেরত নেওয়া হয়নি। কি হলো? তোর মানিব্যাগ কে নিল? কেউ না মা, বন্ধুদের কাছে রয়ে গেছে। সত্যি কথা বল। রকি তার বাবা মায়ের কাছে কখনো মিথ্যা বলে না, কারণ তার বাবা মা তার কাছে সবচেয়ে প্রিয়। সবসময় সত্যি কথা বলে। সে জানে তার বাবা মা তাকে অনেক ভালোবাসে, আর তাই রকি কালকে ঘটে যাওয়া সমস্ত কথা তার বাবা মায়ের কাছে বলে দেয়। রকির মুখে এমন কথা শুনে তার বাবা মা অনেক অবাক হয়ে যায়, কারণ রকির শরীরে এই পর্যন্ত কেউ হাত তুলতে পারে নাই, আর মেয়ে মানুষ থেকে তো 10 হাত দূরে থাকে। সেই রকিকে একটা মেয়ে মেরে তার মানিব্যাগ নিয়ে চলে গেছে, অথচ রকি চুপচাপ আছে। রকি নাস্তা শেষ করে বেরিয়ে পড়লো। তার মা আর কিছু বলল না। রকি বাসা থেকে বেরিয়ে সোজা করিম চাচার চায়ের দোকানে এসে বসলো, কিন্তু একা বসে থাকে কার ভালো লাগে। সেজন্য বন্ধুদের কাছে কল দিল। হ্যাঁ মামা, কোথায় আছিস? চায়ের দোকানে। তুই আজকে এত সকালে ঘুম থেকে উঠে গেছিস? ট্যাবলেটের পাওয়ার এটা। আচ্ছা তুই থাক, আমরা আসতেছি। হুম। রকি বসে থেকে চা খাচ্ছে, তখন তার বন্ধু রকিব আর মাসুম চলে আসলো। নিশ্চয়ই ঝাড়ুর বাড়ি খেয়েছিস। আর পারি না। এই শালা কোম্পানি যে কি দুঃখে ঝাড়ু তৈরি করে, ওরা কি বুঝতে পারে না এই ঝাড়ুর জন্য আমার মতো ভদ্র ছেলে শান্তিতে থাকতে পারে না? হাসছিস? আচ্ছা বাদ দে, কি জন্য এত সকালে ডাকলি সেটা বল। কালকের ওই মেয়েটাকে খুঁজে বের করতে হবে। তোর পছন্দ হয়েছে নাকি? আরে শালা, ওই মায়ের কাছে আমার মানিব্যাগ আছে, আর মানিব্যাগের মধ্যে আমার মায়ের কানের দুল আছে। আচ্ছা ঠিক আছে, খুঁজবো। তবে ওকে পাবি কোথায়? কালকে আমরা রনিকে যেখানে মারছিলাম ওই দিক দিয়ে মেয়েটা যাচ্ছিল, আর রকিকে আদর করে দিয়ে গেছে। দেখ তোরে আমি কিন্তু। আমার কথাটা শেষ করতে দে। আমরা যদি ওই রাস্তায় যাই তাহলে ওর সাথে আবার দেখা হতে পারে। আচ্ছা চল তাহলে। রকি ও তার বন্ধুরা চায়ের কাপে মুখ লাগিয়ে শুরু করে একটা টান দিয়ে শেষ করে কাপটা দোকানে রেখে রাস্তা দিয়ে হাঁটতে শুরু করে। কথা বলা, দুষ্টুমি করা, এসবের মধ্যে দিয়ে তারা তাদের গন্তব্যে এসে পৌঁছে যায়। কিন্তু জায়গাটা খুবই নির্জন এলাকা, অনেক দূর পর্যন্ত কোনো লোকজন নেই। বিষয়টা রকির খুব খারাপ লাগলো। কোথায় যেন তার একটা খারাপ লাগা কাজ করলো।
তাই ডান হাতের বৃদ্ধাঙ্গুলি মাসুমের দিকে করে বলে উঠল, তুই আমায় এখানে কেন নিয়ে আসলি? আমি শুধু মেয়েটার সাথে দেখা করে মানিব্যাগ নিতে চাইছি, কিন্তু তুই তোকে মেরে ফেলার মতো জায়গায় এসে দাঁড়িয়ে দিলি। মেয়েদের সাথে কথা বলতে হলে একটা ফাঁকা জায়গায় যেতে হয়, নয়তো আরাম পাওয়া যায় না। মাসুমের কথাটা শুনে রকি অনেকটা বিরক্তিকর হয়ে ওঠে, কারণ অনেক আগে থেকেই রকি এসব পছন্দ করে না। তুই ভালো করে জানিস আমার এসব একদম পছন্দ নয়। তুই এক কাজ কর, আশেপাশে কোথাও বাজার বা যেখানে মানুষ আছে ওদিকে চল। ওকে। তারপর সেখান থেকে জায়গা বদল করে আরেকটা নতুন জায়গায় অবস্থান করে। অনেকক্ষণ অপেক্ষা করার পর মেয়েটার দেখা মিলে যায়। নীলা জোর গতিতে কোথায় যেন যাচ্ছিল, দেখে মনে হচ্ছে সে অনেক তাড়াই আছে। এমনি সময় রাস্তার পাশ থেকে রকি আওয়াজ দেয়, এই মেয়ে। নীলা কোনো এক ছেলের কণ্ঠে আওয়াজটা শুনে আশেপাশে তাকিয়ে রকিকে দেখতে পাই। রকিকে দেখা মাত্রই নীলার ভিতরটা কেমন যেন নাড়া দিয়ে ওঠে। তার সাথে কথার অনেক উৎসাহ জাগতেছে, কিন্তু নীলার হাতে সময় খুবই কম। একটু সময় নিয়ে দাঁড়িয়ে রকির দিকে এক দৃষ্টিতে তাকিয়ে কি যেন ভাবলো। এরপর রকির চোখের দিকে তাকিয়ে কাছে আসতে লাগলো। সামনে থেকে একটা সুন্দরী যুবতী এক বিশাল মায়া ধরানো দৃষ্টি নিয়ে তার দিকে ছুটে আসতে দেখে রকি কিছুটা ঘাবড়ে গেল। পুরুষ যতই করা হোক না কেন, একজন নারীর দৃষ্টির আকর্ষণ থেকে বাঁচা খুব মুশকিল হয়ে পড়ে। রকির ঠিক একই অবস্থা হচ্ছিল। রকির ভিতরটা নাড়া দিয়ে ওঠে। পাশে থাকা তার বন্ধুর হাত শক্ত করে ধরে থাকে। নীলা রকির কাছে এসে কোনো কথা না বলে রকির হাত ধরে টান দেয়, কিন্তু রকি তার বন্ধুর হাত ধরেছিল, যার ফলে নীলার কাজে একটু বাধা হয়ে দাঁড়ায়। মানিব্যাগ চাই কিনা? নীলার কথায় উত্তর দিতে যাবে, কিন্তু রকির শক্তি হারিয়ে যায়। কণ্ঠ কোথায় যেন উধাও হয়ে যায়, কথা বের হয় না। তাই নিজেকে একটু সামলে নেওয়ার চেষ্টা করে, একটু নড়ে উঠে বলল, হ্যাঁ হ্যাঁ, চাই চাই, ওটাতে আমার। রকির কথা বলা শেষ হতে না দিয়ে চলো। কথাটা নীলা বলেই রকির হাত ধরে টেনে সেখান থেকে নিয়ে চলে যেতে লাগে। রকির বন্ধুরা দাঁড়িয়ে থেকে এসব দেখছিল, যেন তারা কোনো সিনেমার রোমান্টিক সিন দেখছিল। এতে নীলার সুবিধা হলো বললেও চলে। খোলা আসমানের নিচে মাথার উপর হালকা সকালে রৌদ্রের ছোঁয়া লেগে আছে। চারপাশে লোকজন ছুটাছুটি করছে জীবিকা নির্বাহ করার জন্য। তাদের মধ্যে কিছু সংখ্যক লোক রকির দিকে তাকিয়ে আছে। লোকেরা হয়তো ভাবছে এতদিন তারা যাকে একটা পশু ভেবে এসেছে, সে মনে হয় একজনের কাছে বন্দী হয়ে গেছে। এমন সময় রকি তার হাত ঝিটকানা মেরে নীলার কাছ থেকে ছাড়িয়ে নিল। এতে নীলা কিছুটা চমকে উঠে আর রকির দিকে তাকিয়ে বলে, প্লিজ আমার সাথে একটু চলেন, আমার একটা খুব জরুরি কাজ আছে। আমি আপনার মানিব্যাগ দিয়ে দিব। কিন্তু আমি আপনার পিছনে কেন যাব? আপনি আমার মানিব্যাগ দেন, আমি আমার রাস্তায় চলে যাই। প্লিজ বোঝার চেষ্টা করেন, আমার পেছনে কয়েকটা বাজে ছেলে লেগে আছে, কিন্তু আমাকে এক্ষুনি একটা জায়গায় যেতে হবে, নয়তো আমার অনেক বড় ক্ষতি হয়ে যাবে। প্লিজ এইটুকু সাহায্য আমায় করেন। নীলার এমন আকুতিপূর্ণ কোমল কণ্ঠে কথাগুলো শুনে রকি আর কিছু বলল না। সে বুঝতে পারলো মেয়েটা হয়তো সত্যি অনেক বিপদে আছে, কারণ বর্তমান সমাজে কোনো মেয়ে সুরক্ষিত নয়। আমাদের আশেপাশে মানুষ নামে কিছু পশুর বসবাস, যারা সমাজের মা বোনদের ধরে ছিঁড়ে খাচ্ছে। কিন্তু আফসোস, আমরা তাদের কিছু করতে পারছি না। এসব পশুগুলোর হাত থেকে সমাজ এবং সমাজের মা বোনদের রক্ষা করতে পারছি না। রকি নীলার অবস্থা বুঝে আর কিচ্ছু বলে না, কারণ রকি যাই করুক মেয়েদের সে অনেক সম্মান করে, আর সেজন্য নীলার সাথে সাথে যেতে লাগে। নীলা রকিকে নিয়ে এই শহরের বড় উকিলের কাছে আসে, কিন্তু কেন আসে এটা রকি জানতো না। রকি বাইরে দাঁড়িয়ে থাকে। কিছুক্ষণ পর নীলা রকির দিকে ইশারা করে উকিলকে কি যেন বলে। নীলা রকির দিকে তাকালে রকি মুচকি একটা হাসি উপহার দেয় নীলাকে, আর নীলাও সেটার পাল্টা উপহার তার মিষ্টি হাসিটা দিয়ে দেয়। নীলার হাসিটা রকির কাছে অনেক ভালো লাগে, মনের মধ্যে জায়গা করে নেয় তার। রকি অনেক মেয়ের হাসি দেখেছে, কিন্তু এই মেয়ের মতো তার বুকে এসে তীর অন্য কোনো মেয়ের হাসিতে লাগে নাই। অনেকক্ষণ পর নীলা কাজ শেষ করে বাহিরে আসে আর আরো একটা হাসি উপহার দেয়। এবার রকি তাকিয়ে তার হাসিটা উপভোগ করছিল। নেন। হঠাৎ নীলার কথাতে রকি বাস্তবে ফিরে আসে। নীলা তার ডান হাতটা রকির দিকে বাড়িয়ে দিয়েছে। হাতে রয়েছে রকির মানিব্যাগ। না জেনে না বুঝে কালকে আপনাকে থাপ্পড় মারাটা উচিত হয়নি, এই জন্য আমি দুঃখিত। ছোটবেলা থেকে আমার একটা খারাপ অভ্যাস আছে, আমি সহজে কাউকে মাফ করি না। আপনি আজকে আমার অনেক বড় উপকার করলেন, কিন্তু আপনাকে দেবার মতো কোনো কিছুই আমার কাছে নেই। তবে আপনি কিছু মনে না করলে আমরা কি ফ্রেন্ড হতে পারি? বলেই ডান হাতটা রকির দিকে বাড়িয়ে দিল।
রকি নীলার হাতের দিকে তাকিয়ে আছে, কি করবে সে ভাবছে। আসলে সে ছোটবেলা থেকেই মেয়ে মানুষ থেকে 10 হাত দূরে থেকেছে, কিন্তু এক সুন্দরী রমণী এসে বন্ধুত্বের হাত বাড়িয়ে দিচ্ছে। এত ভাবতে হবে না, আজ থেকে আমরা বন্ধু। আচ্ছা, তখন যে আপনি বলেছিলেন মানিব্যাগে কি যেন আছে? বন্ধু করেও বন্ধুর মান রাখছেন না। আসলে আমি সবাইকে আপনি করেই বলি, কয়েকদিন গেলে ঠিক হয়ে যাবে। মানিব্যাগে আমার মায়ের কানের দুল আছে। ও মনে হয় অনেক বকা শুনতে হয়েছে, তাই না রে? রকি নীলার কথা শুনে তো হাসতে হাসতে অজ্ঞান হচ্ছে। নরম কণ্ঠে এত সুন্দর করে গুছিয়ে কথা বলা, যেটা নীলার রূপের সঙ্গে মিলে যায়। তারপর রকি আর নীলা রাস্তার পাশ দিয়ে হাঁটতে লাগে আর দুজন গল্প করতে লাগে। এটাকে গল্প বলে সম্বর্ধনা করলে ভুল হবে। দুজন দুজনের কিছু জীবনী শেয়ার করছে। মাথার উপর কড়া রৌদ্র, আশেপাশের মানুষের কপাল ঘেমে মাটিতে পড়ছে, কিন্তু তাদের দুজনের মধ্যে যেন দুনিয়ার কোনো কিছুই কাজ করছে না। তারা চলছে অন্য এক জগতে। তাদের এই মুহূর্তটা যে এত তাড়াতাড়ি শেষ হয়ে যাবে, এটা তারা ভাবতেও পারেনি। একজনের মুখে হাসি ফুটলে আরেকজন সেটাকে প্রদর্শন করে খুব মনোযোগ সহকারে, যেন তারা এই হাসিটা আর কথা বলাটার মাঝে কিছু একটা অনুভব করছিল। সূর্য মামা তাদের এমন আলাপ আলোচনা দেখে লজ্জায় মুখ ঘুরিয়ে নেয়, আর এটা দেখেই মসজিদের মুয়াজ্জেম মাইকে সুন্দর মিষ্টি সুরে আজান শুরু করে দেয়। মুয়াজ্জেমের ডাক দুজনের কান দিয়ে মস্তিষ্কে আঘাত করে, যার ফলে তারা সমস্ত কল্পনা জল্পনার জগৎ থেকে বাস্তবে ফিরে আসে। নীলা বুঝে উঠতে সক্ষম হয় যে তারা কতটা সময় ধরে হাঁটছে। ডান হাতটা দিয়ে নিজের কপালে হালকা টাচ করে বলে ওঠে। নীলা বুঝে উঠতে সক্ষম হয় যে তারা কতটা সময় ধরে হাঁটছে। ডান হাতটা দিয়ে নিজের কপালে হালকা টাচ করে বলে ওঠে, হায় কপাল, আমি কত নাম্বার বেয়াদব, আপনার কতগুলো সময় নষ্ট করে দিলাম। আসলে সময় সম্পর্কে কোনো জ্ঞান নেই। আমার মা আমায় সব সময় বকা দিত। আসলে সত্যিই আমি নিজের উপর দোষারোপ করে ছোট বাচ্চাদের মতো কথা বলতে দেখে রকি মুচকি হাসতে লাগে। এটা দেখে নীলা কোমরে 2 হাত রেখে কিছুটা রাগের লুকে রকির দিকে তাকায়, যেটাতে নীলাকে আরো সুন্দর লাগছিল বলে রকির মনে হচ্ছিল। আরে আরে, এভাবে রাগ করবেন না। আমি আবার কারো রাগ ভাঙাতে পারি না, তবে হ্যাঁ, রাগ করলে আপনাকে আরো বেশি সুন্দর লাগে। রকির কথা শুনে নীলা মুচকি হাসে। নীলা বুঝে গেছে যে কিভাবে মেয়েদের মন ভালো করতে হয়, এটা রকি মশাই খুব ভালো করেই জানে। অনেক সময় নষ্ট করলাম আপনার, এখন বাসায় যান, নয়তো আপনার আম্মু আপনাকে মার দিবে। আমায় মারবে না? কিন্তু জনাব, আমায় তো মারবে। আচ্ছা তাহলে যান। না, তারপর দুজন দুই দিকে চলে যায়। একটু যাওয়ার পর আবারও পিছনে তাকানো তো ছিলই। তাদের দেখে মনে হচ্ছিল যেন তারা আলাদা হতেই চাচ্ছিল না। মনের ইচ্ছের বিরুদ্ধে নীলার কাছ থেকে বাসায় চলে আসে। বাসায় আসা মাত্র তার মা তাকে ডেকে কাছে নেয়, আর মেয়েটা মানে নীলার কথা জিজ্ঞেস করে। যাকে ভালো লাগে তার কথা বারবার মুখ দিয়ে উচ্চারণ করতে ভালো লাগে। রকির ক্ষেত্রেও তেমনটাই হলো। তার মায়ের কাছে বসে সুন্দর মধুর কণ্ঠে ভালো লাগা মানুষের কথা খুলে বলল। রকির এমন আহ্লাদি কণ্ঠে নীলার কথা শুনে ব্যাপারটা বুঝে উঠতে একটুও দেরি হলো না রকির মায়ের, কারণ তিনিও তো একদিন এই দিনটা পার করে এসেছেন। ছেলের মুখের দিকে তাকিয়ে মিষ্টি করে হেসে তাকিয়ে রইল। মা বুঝে গেছে তার ছেলে অনেক বড় হয়ে গেছে, তাই তো মনের মাঝে কাউকে রাখছে। মায়ের এমন মুচকি হাসি দেখে ছেলে যেন লজ্জায় লাল হয়ে যাচ্ছে। এতক্ষণে বুঝে উঠল সে তার মায়ের কাছে একটু বেশিই বলে ফেলেছে, তাই সঙ্গে সঙ্গে সেখান থেকে উঠে নিজের রুমে চলে গেল রকি। ছেলের এমন আচমকা উঠে চলে যেতে দেখে মা সব বুঝে গেল তার ছেলের মনে জায়গা করে নিয়েছে সেই মানিব্যাগ নিয়ে যাওয়া সুন্দরী রমণী। রকি খাটের উপরে শুয়ে থেকে বিভোর চিন্তায় মগ্ন হয়ে পড়ে। এতদিন এত মেয়ে দেখলো, কিন্তু কোনোদিন এরকম অনুভূতি হয় নাই। নীলাকে দেখার পর ভিতরটা যেন কেমন উলট পালট হয়ে গেছে। এসব চিন্তা ভাবনা করতে করতে রকি ঘুমিয়ে পড়ে। কিছুক্ষণ পর ওর মা এসে ওকে ডেকে তুলে গোসল করতে বলে। রকির জীবনে কেমন এক বদল দেখা দিচ্ছে। সারাক্ষণ মেয়েটার কথা মাথায় ঘুরপাক খায় তার, কিন্তু কি করে তার সাথে আবার দেখা করবে? তার ঠিকানা বা ফোন নম্বর কিছুই জানো না। তবুও কোনো এক ভরসার বিকেলে বন্ধুদের না ডেকে রকি একা বেরিয়ে পড়ে সেই কালকের জায়গাটায়। রকির বিশ্বাস ছিল নীলা এদিক দিয়ে অবশ্যই আসবে। রকির বিশ্বাস সত্যি হয়ে নীলা রকির সামনে চলে আসে। এক কথা দুই কথা হতে হতে তারা আবার রওনা দিয়ে দেয়। আসেন, বাইকে ওঠেন, আপনাই পৌঁছে দেই। না থাক, আমি একা চলে যেতে পারবো। সকালের মতো যদি আবার কেউ পিছু করে তখন আমায় দরকার পড়বে, তাই বলছি
এখনই আমার সাহায্য নিয়ে নেন, তাহলে পরে বিপদে পড়তে হবে না। সেটা তো ঠিক, কিন্তু আপনার যদি অসুবিধা হয়? আমার অসুবিধা হলে আমি আর আপনার জন্য এই মাথা ফাটা রৌদ্রে এসে বসে থাকতাম না। আচ্ছা। বিকেলে আসার সময় রকি বাইক নিয়ে আসছিল, যার জন্য নীলাকে বাইকে তুলে নিয়ে রওনা হলো। কোথায় যাচ্ছে রকি সেটা জানে না, সে শুধু নীলার সাথে কিছু মুহূর্ত কাটাতে চায়, আর সেজন্য নীলার বলা রাস্তা অনুযায়ী রকি যেতেই থাকে। রকি নিজেও জানে না কতদূর পর্যন্ত তার এই পথ চলা থাকবে। অনেকটা পথ চলার পর এক জায়গায় এসে নীলা রকিকে থামতে বলল। রকি সঙ্গে সঙ্গে বাইক ব্রেক কষলো। এরপর কিছুক্ষণের জন্য নীলা তার কাজ করতে লাগলো, আর রকি বাহিরে বসে ফোন টিপতেছিল। কিন্তু রকি একটা বিষয়ে খুব অবাক হচ্ছিল, কারণ রকি এই মুহূর্তে একজন উকিলের অফিসের বাহিরে দাঁড়িয়ে রয়েছে। বারবার নীলা উকিল আর পুলিশের অফিসে কেন যায় এটাই রকির মাথায় ঢুকে না, কিন্তু সে এসব নিয়ে তার প্রিয় মানুষটার উপর জিজ্ঞাসার কোনো আঙ্গুল তুলতে চায় না। অনেকটা সময় পর নীলা তার কাজ শেষ করে বাহিরে এসে দেখে রকি বসে থেকে ফোনে গান শুনতেছে। মুখের এক কোণে একগুচ্ছ মিষ্টি হাসির রেখা দেখা দিল নীলার। তারপর তারা আবার রওনা দিয়ে দিল। সূর্য মামা পশ্চিম দিকে হেলে পড়েছে, মনে হচ্ছিল সূর্য মামার অনেক ঘুম পাচ্ছে, সেজন্য কড়া থেকে মিষ্টি হয়ে যায়। আর এই মিষ্টি মিষ্টি রোদে হালকা বাতাস, তার সাথে প্রকৃতির অপরূপ সুন্দর দৃশ্য একত্রিত হয়ে পড়ন্ত বিকেল থেকে রোমান্টিক বিকেল তৈরি হয়ে গিয়েছিল। দুজনের মুখে হাসি লক্ষ্য করা যাচ্ছিল, কিন্তু কেউ কোনো কথা বলছিল না, হয়তো কেউ লজ্জাবতী হয়ে, নয়তো কেউ কিছু একটা ভয়ে। এভাবে কাটতে লাগলো তাদের দুজনের মিষ্টি মধুর মুহূর্তগুলো। সকাল বিকাল রকি নীলার সাথে দেখা করার জন্য উতলা হয়ে যেত, আর যে কোনো একটা বাহানা করে চলে আসতো দেখা করার জন্য। একদিন, 2 দিন, পরপর 3টা দিন কেটে যায় তাদের। এই 3 দিনে নীলার সাথে প্রতিটা জায়গায় গিয়েছে রকি। নীলার সাথে এই শহরের সব বড় বড় উকিল আর পুলিশদের বাড়ি ঘুরে এসেছে রকি, কিন্তু কখনো জিজ্ঞেস করে নাই কোনো প্রশ্ন। তবে রকির মনে একটা প্রশ্ন থেকেই যেত, নীলা উকিল আর পুলিশদের কাছে কেন যায়? নীলার রাগের কারণ না হয়ে যায় এই ভয়ে রকি নীলাকে কিচ্ছু জিজ্ঞেস করতো না। যেখানে যেত সেখানেই নিয়ে যেত রকি। আজকেও পুলিশ অফিসারের অফিস থেকে ঘুরে আসলো। রাস্তায় কথা বলতে বলতে একসময় নীলা বলল, নদীর পাড়ে যাবে? এই কথা শুনে রকির মনের মধ্যে এক এক করে কয়েকটা লাড্ডু ফুটতে শুরু করে দিল। রকি শুনেছিল প্রেম নাকি নদীর পাড় থেকেই শুরু হয়, আর আজ নীলা নদীর পাড়ে যেতে চাইছে। নিশ্চয় আজ থেকে তাদের প্রেম চলতে আরম্ভ হবে। মন ভরা বিশ্বাস আর খুশি নিয়ে রকি নদীর পাড়ের দিকে রওনা দেয়। কিন্তু লোকে বলে অপেক্ষার রাস্তা সহজে শেষ হতে চায় না। রকির ক্ষেত্রেও তাই হলো। অবশেষে তারা নদীর পাড়ে এসে বসলো। পরন্ত বিকেলে বইছে হাওয়া, তার সাথে তাল মিলিয়ে নদীর ঢেউ ছুটে বেড়াচ্ছে। মনে হচ্ছে রকির মতো তারাও আজ অনেক খুশি। কিছুক্ষণ দুজনেই চুপচাপ সময় কাটালো। এবার এই চুপচাপের পর্ব কাটিয়ে রকি বলল, নদীর ঢেউ অনেক সুন্দর, মনে হচ্ছে তার প্রিয় মানুষকে সাথে নিয়ে সে দোল খাচ্ছে। হাসি খুশি থাকলেই সবার কপালে প্রিয় মানুষ থাকে না। কেউ দুঃখ থেকে বাঁচার জন্য খুশির পেছনে দৌড়ে বেড়ায়, কেউ দুঃখকে আড়াল করে রাখার জন্য মিথ্যা খুশির সঙ্গ নেয়। আমি কখনো দুঃখের মুখ দেখি নাই। ছোটবেলা থেকেই আমি সুখের মধ্যে বড় হয়েছি। আমার পরিবার কোনো সময় আমায় দুঃখ পেতে দেয় না। পরিবার যখন নিজেই বিপদে থাকে তখন খুশি দিয়ে সন্তানকে ভরিয়ে দেওয়ার মতো কোনো রাস্তা থাকে না। হবে হয়তো। আচ্ছা, এসব সুখ দুঃখের কথা বাদ দাও, তুমি আমায় এখানে কেন নিয়ে এলে? আসলে এতদিন থেকে তুমি আমার সাথে থেকেছো, তোমার মূল্যবান সময় ব্যয় করে আমার সাহায্য করেছো। এই উপকারের কথা আমি কোনোদিনও ভুলবো না। না, ভুলার জন্যই তো। তুমি আমার জন্য যা যা করেছো এর কৃতজ্ঞতা করে কখনো ফুরাতে পারবো না। এত সবকিছু করার জন্য ধন্যবাদ। হয়েছে হয়েছে, এত হাওয়া দিলে আমি এখান থেকেই উড়ে চলে যাব। আজকে থেকে আমরা বন্ধু। বন্ধু? হ্যাঁ বন্ধু। চলো ঠিক আছে, তবে আজকে আমার সাথে বন্ধু হলে আমি এই দিনটা কোনোদিন ভুলবো না। এই নদীর পার আমার মনের মধ্যে স্মৃতি হয়ে থাকবে। ওই আমি তো শুধু বন্ধু করেছি, এত লাফানোর কি আছে? তুমি বন্ধু করেছো এটাই অনেক বড়। কালকে সকালে ঠিক এই নদীর পাড়ে তোমার সাথে দেখা করব। এই নদীর পাড়ে এসে আমার মনের সমস্ত কথা তোমায় বলবো। কালকে তো তুমি আসবে। আসলে বলো আসবে, কথা দাও কালকে তুমি এখানে আসবে সকালে। রকির এমন উৎসাহ দেখে নীলার মনের মধ্যে কেন জানি ঝড় বইতে শুরু করলো। বলতে চেয়েও না বলতে পারা কিছু কথা এসে তার বুকের ভিতর জমা হয়ে গেল।
নীলার মুখে কোনো উত্তর না পেয়ে রকির মুখটা কালো হয়ে যায়। এক মুহূর্তের মধ্যে রকির সমস্ত খুশি হারিয়ে যেতে লাগে। এমন সময় নীলা রকির উল্টো দিকে ঘুরে গিয়ে বলল, কিন্তু আমি কথা দিলাম কালকে আসবো। আমি জানতাম তুমি আসবে। এবার চলো, আমার কাজ হয়ে গেছে এখানকার। আরে আরে, এত সুন্দর একটা আবহাওয়া, সুন্দর সুন্দর বাতাস, মাথার উপর আকাশ, সামনে বইছে নদীর স্রোত, কি সুন্দর একটা পরিবেশ। তুমি কি জানো এরকম পরিবেশ কাদের জন্য? তুমি বলে দাও। এমন সুন্দর পরিবেশে ঠিক তোমার জায়গায় একটা মেয়ে বসে থাকবে আর আমার জায়গায় একটা ছেলে থাকবে, তবে দুজনের দূরত্বটা আর একটু কম হবে। এবার দুজন হাত ধরে বসে থেকে তাদের আগামী দিনগুলো নিয়ে স্বপ্ন দেখবে। আমি তো শুধু শুনেছিলাম রকি নামের ছেলেটা শুধু মারামারি করত, কিন্তু এখন তো দেখছি সে অনেক রোমান্টিক কথাবার্তাও বলতে পারে। না মানে আসলে, আচ্ছা তুই না বাসায় যেতে চাচ্ছ, তাহলে চলো। নীলার প্রশ্নের হাত থেকে নিজেকে বাঁচানোর জন্য রকি সেখান থেকে উঠে গিয়ে বাইকে বসলো, কারণ নীলা যে প্রশ্ন করেছে সেটার উত্তর রকির কাছেও নেই। নীলার সাথে পরিচয় হওয়ার আগে রকি নামের ছেলেটা মেয়ে থেকে 10 হাত দূরে থাকতো, কিন্তু নীলার সাথে পরিচয় হওয়ার পর থেকে কেন জানি সে পুরোটাই পাল্টে গেছে। নীলার সাথে সময় কাটাতে তার ভালো লাগে, কথা বলতে ভালো লাগে, আর মন চাই যেন সব সময় নীলার সাথে সময় কাটায়। কিন্তু এমন অনুভূতি কেন হতো সেটা রকি প্রথমে না বুঝলেও বর্তমানে সে খুব ভালো করেই বুঝে গেছে। আর তার মনের কাছ থেকে সে যতটুকু জেনেছে সেসব নীলার সামনেও প্রকাশ করতে চায়। তাড়াহুড়োতে দিনটা খুব তাড়াতাড়ি নিয়ে চলে এলো সে, কারণ সে নীলার থেকে আর দূরে থাকতে চায় না। নদীর পাড়ে বসে নীলা পিছনে ঘাড় ঘুরিয়ে বাইকে বসে থাকা রকির দিকে কিছু মুহূর্ত তাকিয়ে রইল, যেন নীলা তার চোখের ইশারায় রকিকে কিছু একটা বোঝাতে চাচ্ছে। কিন্তু মনের ভাব প্রকাশে তারা হুড়াই থাকা বেচারা রকি নীলার চোখের ভাষার দিকে খেয়াল দিল না। কিছু সময় পর জোরে একটা নিঃশ্বাস ফেলে সামনের দিকে তাকালো নীলা। বাইক চালানোর প্রস্তুতি নিয়ে বসে থেকে বাইকের আয়নায় নিজের হেয়ারস্টাইল ঠিক করছিল রকি। নদীর পাড়ে বাতাস, যাতায়াতের রাস্তায় বসে থাকার কারণে রকির হেয়ারস্টাইল একটু বিগড়ে গিয়েছিল। এরই মধ্যে টের পেল নীলা তার পিছনে এসে বাইকে উঠে বসার প্রস্তুতি নিচ্ছে। রকি নিজেকে ঠিক করে নিয়ে নীলাকে বাইকে ওঠার পারমিশন দিল। নদীর পাড়কে বিদায় জানিয়ে নিজের গৃহের দিকে রওনা দিল নীলা এবং রকি। রাস্তা পার হচ্ছে, কিন্তু সেখানকার নীরবতা কাটিয়ে যায় না। একজন মনের মধ্যে ছোট ছোট আনন্দ এবং খুশিগুলোকে বিশাল একটা রূপ দেওয়া নিয়ে ব্যস্ত, আর অন্যজন দুই চোখের বিশাল দুঃখের ছায়া নিয়ে কেটে যাওয়া কয়েকটা দিনের কথা মন থেকে মুছে ফেলার চেষ্টায় ব্যস্ত দুটি মানুষ অবশেষে তাদের ব্যস্ততা কাটিয়ে হঠাৎ বাইক থেমে গেল। নীলা আচমকাই বাস্তবতায় ফিরে এসে রকির সাথে ধাক্কা খায়। থামলে কেন? আরে ম্যাডাম, এত মনোযোগ দিয়ে কি ভাবছেন? কই কিছু না। সামনে চোখটা খুলে দেখেন। চোখটা একটু ঘোরাতেই দেখতে পেল নীলা তার বাসার কাছাকাছি এসে গেছে। রকি নীলার বাসায় না গিয়ে এখানেই থামালো, তার কারণ হলো নীলা এখানেই নেমে যায়। কিছুতেই রকিকে নিয়ে বাসার কাছে যায় না। নীলা বাইক থেকে নেমে এসে রকির চোখের দিকে একটাবার নজর দিল। রকি নীলার চোখের দিকে তাকাতেই কিছু একটা তাকে আকর্ষণ করলো। এমন সময় নীলা চোখ নামিয়ে নিল। ডান হাত বাড়িয়ে রকিকে বিদায় দিয়ে নীলার সামনের দিকে রওনা হলো। রকি নীলার মধ্যে আজকে কিছু একটা পরিবর্তন দেখতে পেল। এইসব কিছুই মনোযোগ না দিয়ে রকি বাইক ঘুরিয়ে সেখান থেকে রওনা দিয়ে দেয়। মনের ভাব প্রকাশ করার জন্য রকি অনেক এক্সাইটেড। বারবার ঘড়ির দিকে তাকায়, কিন্তু ঘড়ির সময়টাও যেন আজ রকির সাথে রাগ করে বসে আছে। সকালের অপেক্ষায় রকি শুধু ছটফট করতে লাগে। রকির মা তার ছেলের এমন ছটফট করতে থেকে জিজ্ঞেস করে কি অবস্থা। যেহেতু রকি তার পরিবারের কাছ থেকে কোনো কথা লুকায় না, তাই রকি তার মায়ের কাছে সবকিছু বলে। রকির অপেক্ষার প্রহর কাটিয়ে রাত পার হয়ে সকাল আসে। অতি সকালে রকি ঘুম থেকে উঠে পড়ে, ফ্রেশ হয়ে নাস্তা করে চলে আসে নদীর পাড়ে, কারণ নীলাকে নিয়ে যেতে নিষেধ করেছে। তাই রকি সোজা নদীর পাড়ে চলে আসে। এ পাশ থেকে ও পাশ বারবার পাইচারি করে রকি সারা রাত দেখা রোমান্টিক মুভির প্রপোজ স্টাইলগুলো প্র্যাকটিস করতে লাগলো। এইসবের মধ্যে দিয়ে সময় কাটতে লাগলো। 1 মিনিট 2 মিনিট এভাবে 1 ঘন্টা সময় পার হয়ে যায়, কিন্তু নীলার কোনো খোঁজ নেই। নিজের মনকে সান্ত্বনা দিল হয়তো হেঁটে আসতে দেরি হচ্ছে, কিন্তু তবুও বেপরোয়া মন কিছুতেই সান্ত্বনা মানছে না। অপেক্ষা করা ছাড়া উপায় নেই রকির। সবাই তাই অপেক্ষা করতে লাগলো। দেখতে দেখতে অনেক সময় পার হয়ে যায়। বাজার থেকে নিয়ে আসা টসটসে লাল গোলাপ নেতিয়ে যেতে লাগলো। সকাল পার হয়ে দুপুর চলে এলো, কিন্তু তবুও নীলা এলো না।
নীলার অপেক্ষায় বসে আছে পাগল প্রেমিক নদীর পাড়ে। রকির বন্ধুরা সবাই কয়েকদিন যাবৎ তাদের বন্ধুর সাথে ঠিকমতো আড্ডা দিতে পারে নাই বলে বিকালে রকির বাসায় এসে হাজির হলো। রকির মা তাদের বলল রকি সকাল থেকে নদীর পাড়ে গেছে নীলাকে প্রপোজ করার জন্য। রকির বন্ধুরা তার মায়ের কাছে সমস্ত কথা শুনে তারাও নদীর পাড়ে চলে আসলো। এসে দেখতে পাই নদীর পাড়ে বসে আছে রকি, তার পাশেই পড়ে আছে রোদ্রে শুকিয়ে যাওয়া গোলাপ ফুলটা। তারা বুঝে গেল অবস্থা খুব খারাপ, তাই রকির পাশে গিয়ে বসলো তারা সবাই। মাসুম রকির ঘাড়ের উপরে হাত রেখে বলল, মামা নীল কই, আর তুই একা কেন? এক্ষুনি চলে আসবে। আসলে আমি বাইক নিয়ে আসছি, সেজন্য আমি আগে চলে আসছি। নীলা হেঁটে আসছে, তাই তার দেরি হচ্ছে। এক্ষুনি এসে যাবে, তোরা দূরে গিয়ে বস। তার মানে নীল এখনো আসেনি? বললাম তো এক্ষুনি এসে যাবে। তুই সকাল থেকে এসে তার জন্য অপেক্ষা করছিলি? এর সন্ধ্যা হয়ে যাচ্ছে। ও আমায় কথা দিয়েছিল ও আসবে। সন্ধ্যা হয়ে গেলে আর কতক্ষণ এভাবে না খেয়ে বসে থাকবি? আমার মনে হচ্ছে নীলা হয়তো কোনো কাজে আটকে গেছে। ওর সাথে পরিচিত হওয়ার পর থেকে একদিন দেখা না করে থাকে নাই। করবি এখন? নীলার বাসায় যাব, কিন্তু বাসার ঠিকানা জানি না। কিছু একটা করতে হবে। এখন বাসায় চল, সারাদিন না খেয়ে নদীর পাড়ে বসে আছিস। তোর মা বাবা টেনশন করছে, তুই নাকি ফোনও রিসিভ করছিস না। বাসায় চল। এরপর রকি আর তার বন্ধুরা সবাই রকির বাসায় চলে আসলো। রকি ওর বাবা মায়ের সাথে কথা বলার পর গোসল করে খাওয়া দাওয়া করে নিল। তার মাথায় এখন শুধু একটাই চিন্তা, নীলার সাথে কখন সে দেখা করবে, কখন নীলাকে তার মনের কথাগুলো বলবে। সারা রাত সে ঠিক মতো ঘুমাতে পারল না। নীলার সঙ্গে কাটানো প্রতিটি মুহূর্ত তাকে অতিষ্ঠ করে তুলেছে। এক সময় রকি ভাবল, নীলা প্রতিদিন থানায় আর উকিলদের কাছে কেন যেত। পরের দিন সকাল হতেই রকি তার বন্ধুদের নিয়ে বেরিয়ে পড়ে, সোজা থানায় আসে, কিন্তু কোনো লাভ হয় না। তারপর উকিলের কাছে যায়, সেখানেও কোনো লাভ হয় না। এভাবে ঘোরার পর এক উকিলের কাছে গিয়ে নীলার কথা জিজ্ঞেস করতেই কিছুটা ঘাবড়ে ওঠে। তখন রকি শুধু নীলার বাসার ঠিকানাটা চায়। উকিলের কাছে ঠিকানা নেয়। রকি ও তার বন্ধুরা সবাই সেই ঠিকানা অনুযায়ী চলে যায়। বন্ধুদের বাহিরে রেখে রকি একা বাসার ভিতরে চলে যায়। আসসালামু আলাইকুম আঙ্কেল, আসলে আমি নীলার কাছে আসছি। নীলা কি বাসায় আছে? বাসায় ঢুকতে একটা মধ্যবয়সের পুরুষকে দেখে রকি উপরিউক্ত কথাগুলো বলল। রকির কথা শুনে সেই লোকটা রকির দিকে আর চোখে তাকিয়ে এরপর উত্তর দেয় সে নাকি নীলা নামের কাউকে চিনে না। কথাটা শুনে রকির বুকের ভিতরে ভয় কাজ করতে লাগে। লোকটার চোখের ভিতর কিছু একটা ভয়ের ছাপ দেখা দিচ্ছে স্পষ্টভাবে। রকি বুঝে গেল লোকটা তার কাছ থেকে কিছু একটা লুকাচ্ছে, কিন্তু কেন লুকাচ্ছে সেটা বুঝতে পারলো না। তাই একটু বুদ্ধি খাটিয়ে আস্তে করে বলল, আসলে আমি পুলিশ অফিসার। নীলার খুব বড় বিপদ, ওকে বাঁচানোর জন্য আমায় পাঠানো হয়েছে। রকির এমন কথা শুনে লোকটা অবাক না হয়ে পারল না। কিছুটা সাহস নিয়ে লোকটা রকিকে বলল, ঠিকানা বলেন। ধন্যবাদ। এই কথা বলে রকি সেখান থেকে বেরিয়ে চলে আসলো। বন্ধুদের নিয়ে সোজা বাসায় চলে আসলো। বাসায় এসে তার মায়ের কাছে সব ঘটনা খুলে বলল। মা, নীলার কাছে আমায় যেতেই হবে। ওকে আমার না বলা সমস্ত কথা বলতে হবে। আমার কথা তো শুনবি না, অন্তত তোর বাবাকে বলে যা। বাবা বাসায় আসলে তুমি বলে দিও, বাবাকে বললে আমায় যেতে দিবে না। মানা করলেও তো শুনবি না, নিজের খেয়াল রাখিস। হুম। এই কথা বলে রকি তার মায়ের কাছ থেকে বিদায় নিয়ে বন্ধুদের কাছে চলে যায়। বন্ধুদের কাছ থেকে বিদায় নিয়ে রওনা দিয়ে দেয় শান্তিপুর গ্রামের উদ্দেশ্যে। প্রিয় মানুষটাকে খোঁজার জন্য বেরিয়ে পড়ে এক পাগল প্রেমিক। কি বলে তার মনের ভাবগুলো প্রকাশ করবে তার প্রিয় মানুষটার কাছে, এইসব নিয়ে চিন্তায় মেতে ওঠে রকি। পথ যায় আর রকি অপেক্ষা প্রহর যেন শেষ হয়ে আসে। বাইরের স্পিরিট যেন এক জায়গায় আটকে গেছে বলে মনে হচ্ছে তার। দীর্ঘ কয়েক ঘন্টা পথ চলার পর রকি এসে পৌঁছে গেল শান্তিপুর গ্রামে। রাস্তার পাশে বিশাল এক সাইনবোর্ডে সুন্দর করে লেখা আছে শান্তিপুর। বাইক তবুও ফুল স্পিড গতিতে চলমান রয়েছে। সামনে রাস্তার মাঝামাঝি তাকিয়ে রকি চিন্তা করে, শান্তিপুর তো সে এসে গেল, কিন্তু নীলাকে কি করে খুঁজবে সে? সুন্দর সবুজ এক গ্রাম, সোনালী ফসল। কৃষকেরা ফসল ফলাতে ব্যস্ত হয়ে আছে। কেউ পিঠের উপর বড় একটা ড্রাম নিয়ে বিষ দিচ্ছে, তো আবার কেউ বিভিন্ন ধরনের সার দিচ্ছে। কৃষকের এমন চারুকলা দেখে রকি বাইকের স্পিড হালকা করে এই সৌন্দর্য উপভোগ করার জন্য। রাস্তার পাশ দিয়ে রাখালদের গরু নিয়ে ছোটাছুটি। রাস্তার পাশে দিয়ে বয়ে গেছে এক ছোট্ট নদী। নদী দেখতেই রকির মনে পড়ে যায় নীলার কথা। এই নদীর পাড়ের তাকে
এই নদীর পাড়ে তাকে পাবার কথা ছিল, কিন্তু সেখান থেকেই তাকে হারিয়ে ফেলেছে। এমন সময় হঠাৎ করে রকির চোখ আটকে যায় চলন্ত বাইক রাস্তায় দাঁড়িয়ে যায়। ঘাড় ঘুরিয়ে তাকিয়ে আছে নদীর পাড়ে। নদীর পাড়ে নীলা বসে আছে বলে মনে হলো রকির, আর তাই বাইক ওখানে রেখে সে নদীর পাড়ের দিকে হাঁটতে লাগে। তার মনে হচ্ছিল তার অপেক্ষার প্রহর শেষ হয়ে এসেছে, কিন্তু কিন্তু কাছে আসতেই রকির হাত পা সবকিছু জমে যায়। শুধু চোখ দিয়ে তাকিয়ে আছে নীলার দিকে। নীলা সামনে তাকিয়ে আছে, আর তার পাশে বসে আছে এক যুবক। দুজনের হাত রয়েছে একত্রে, যেন মনে হচ্ছে তারা একে অপরকে কখনো ছাড়তে চায় না। নীলা নদীর দিকে তাকিয়ে ছেলেটার সাথে হেসে হেসে কথা বলছিল। ছেলেটাও নীলার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে মুচকি হাসি আর কথা বলতেছিল। রকি নীলাকে সারপ্রাইজ দিবে বলে অন্যদিক দিয়ে ঘুরে ঘুরে নীলার পেছনে এসে দাঁড়িয়েছে, কিন্তু এখন তো সে নিজেই সারপ্রাইজ হয়ে গেল। মুখ দিয়ে কোনো কথা বের হচ্ছে না রকির। এমন সময় নীলার পাশের ছেলেটা বলে ওঠে। কথাটা শুনে রকি কষ্ট করে হলেও উত্তর দেওয়ার চেষ্টা করে। আসলে আমি শান্তিপুর গ্রামে যাচ্ছিলাম। কণ্ঠ শুনেই নীলার মনের মধ্যে যেন কেমন করে ওঠে। তাড়াহুড়ো করে পিছনে তাকিয়ে রকিকে দেখতে পায়। এরপর বসা থেকে কখন যে দাঁড়িয়ে গেছে নীলা নিজেও বুঝতে পারেনি। নীলা এক দৃষ্টিতে রকির দিকে তাকিয়ে থাকে। একটু পর কি যেন ভেবে নীলা চোখ সরিয়ে নেয় আর অন্যদিকে ঘুরে যায়। শান্তিপুর গ্রাম এটাই, এই রাস্তা দিয়ে সোজা চলে যান, তাহলে গ্রামের মধ্যে পৌঁছে যাবেন। নীলা চলো, আমরা এবার ওই দিকটায় যাই। কথাটা বলে নীলার হাত ধরলো। রকি এক দৃষ্টিতে তাকিয়ে আছে। নীলা রকির দিকে একবার তাকিয়ে ছেলেটার হাত শক্ত করে ধরলো আর বলল, চলো রাফি। নীলা, আপনি কে? তুমি আমায় চিনতে পারছো না? আজব তো। তুমি আমার সাথে এতটা সময় কাটাতে একসাথে ঘুরলাম আর আমায় চিনতে পারছো না? আর এই ছেলেটা কে? ভদ্রভাবে কথা বলুন। আমি আপনাকে চিনি না, আর এটা আমার হবু স্বামী। কি বলছো নীলা? তুমি এটা করতে পারো না। এই ছেলে, এই তোর সমস্যা কি? এসব কি বলছিস? দেখো না রাফি, কোথাকার কে এসে আমায় কি সব বলছে। আমি একে চিনি না। নীলা, আপনার কি লজ্জা বলতে কিচ্ছু নাই? আমি বলছি আমি আপনাকে চিনি না, তবু নির্লজ্জের মতো কিছু লেগেই আছেন। এই এই তুই কি শুনতে পাস না নীলা কি বলছে? এই তুই চুপ থাক। বৃদ্ধা আঙ্গুলি রাফির সামনে ধরে রকি জোর গলায় কথাটা বলা শেষ করতেই ঠাস করে রকির গালে থাপ্পড় মারল নীলা। আপনার তো সাহস কম না? আমার সামনে আমার হবু বরকে জোর গলায় কথা বলছেন। নীলা, তুমি আমায় মারলে? দেখুন, আমি আবার বলছি আমি আপনাকে চিনি না। কেন বুঝতে পারছেন না? এবার রাফি রকির কলার ধরল। রকির অনেক রাগ উঠে গেল, কিন্তু নীলার দিকে তাকিয়ে আর কিছু বলল না। আসলে সরি, আমি ভাবছিলাম আমার মনে বসে থাকা নীলা এটা, কিন্তু আমার ভুল হয়েছে। এটা আমার সেই নীলা নয়। সরি। চলো রাফি। কথাটা বলে নীলা আর রাফি সমান ধাপে এগিয়ে যেতে লাগলো। নীলার ফেলা প্রতিটি ধাপ যেন রকির কলিজায় তীরের মতো আঘাত করছে। পাথরের মতো দাঁড়িয়ে আছে রকি। তার যেন মনে হচ্ছে সে নীলাকে অলরেডি হারিয়ে ফেলেছে। রকির মনে পড়ে যায় তার বন্ধুর বলা কথাটা। তার বন্ধু তাকে বলেছিল, কিছু কিছু মেয়ে আছে শুধু স্বার্থের জন্য ভালোবাসে, স্বার্থ শেষ হয়ে গেলে ভালোবাসাও শেষ হয়ে যায়। রকির কেন জানি মনে হচ্ছে নীলা সেই সব মেয়েদের তালিকায় রয়েছে। যেই ভালোবাসা পাবার জন্য সে ছুটে এসেছে, সেই ভালোবাসা অলরেডি অন্যের হয়ে গেছে। এখন রকি কি করবে কিছু বুঝতে পারছে না। যে উদ্দেশ্যে এত দূর আসলো সেই উদ্দেশ্য তো এখানেই শেষ হয়ে গেল। তাহলে আর পথ বাড়িয়ে লাভ কি? যার জন্য এত দূর ছুটে আসলো সে তাকে দেখেও দেখলো না, চিনেও চিনলো না। এমন ভাব করলো যেন আমরা দুজন আজ প্রথমবার দেখা করছি। রকি নদীর পাড় থেকে ঘুরে এসে বাইক স্টার্ট দিয়ে সোজা পথেই রওনা হলো, কারণ গ্রামটা রকির অনেক পছন্দ হয়েছে। আর তাছাড়া দিনের আলো পেরিয়ে রাত নেমে আসছে। এই মুহূর্তে রওনা দিলে বাসায় যাবার আগে রাস্তায় রাত হয়ে যাবে। সব দিকে চিন্তা ভাবনা করে রকি গ্রামের ভিতরে প্রবেশ করলো। জামাই হিসেবে না পারলেও অচেনা ছেলে হিসেবে নিজের এক্স গার্লফ্রেন্ডের গ্রামটা ঘুরে দেখতে পারে রকি। এমন সময় হঠাৎ করেই বাইকের সামনে কি যেন চলে আসে, আর রকি জোরে ব্রেক করে, যার ফলে বাইক সহকারে মাটিতে পড়ে কিছুটা দূরে ছিটকে চলে যায়। গ্রামের লোকজন সবাই এসে কেউ রকিকে তুলে আর কেউ বাইকটা। রকি উঠে বসে আশেপাশে তাকাতেই দেখতে পায় তার চারপাশে লোকজন ঘিরে ধরে আছে। কেউ রকির দুই হাত ধরে আছে, আবার কেউ নিজের ঘাড়ের গামছা দিয়ে রকির গায়ে রক্ত মুছে দিচ্ছে। রকি অনেকটা অবাক হয়ে যায়। আজকাল শহরে অ্যাক্সিডেন্ট করলে সবাই ফটো তোলা আর ভিডিও করা নিয়ে তাড়াহুড়া করে, আর গ্রামে এসে রকি সামান্য একটু অ্যাক্সিডেন্ট করার কারণে তার পাশে লোকজন এসে ঘিরে ধরেছে তাকে সাহায্য করার জন্য। এরই মধ্যে কেউ একজন জিজ্ঞেস করে,
তুমি কে? তোমায় তো আগে কখনো দেখিনি। কথাটা রকির কান পর্যন্ত পৌঁছে যায় আর রকি বলে, আসলে আমি শহরে থাকি, এখানে একটা কাজের জন্য এসেছি। কথাটা বলা শেষ করতেই এক বৃদ্ধ লোক রকির সামনে এক গ্লাস পানি এগিয়ে দেয়। রকি পুরো পানিটা খেয়ে নেয়। রকির সম্পর্কে আরো কিছু জিজ্ঞেস করে, তারপর রকিকে নিয়ে এক লোক তার বাসার দিকে রওনা হয়। লোকটা রকির বাবার বয়সের হবে। রকি বলেছিল রকির কেউ নাই গ্রামে, আর সেই জন্য রকিকে থাকতে দেওয়ার জন্য লোকটা রকিকে নিয়ে তার বাসায় চলে আসে। রকি তার বাইক রেখেই চলে আসছে। তার বাইক কোথায় আর কে নিয়ে গেছে কিচ্ছু জানে না। রকির অনেকটা জায়গায় কেটে রক্ত বের হচ্ছে। একটা রুমে রকিকে বসতে বলে লোকটা কোথায় যেন চলে যায়। একটু পর একটা মহিলা আসে। মহিলাটা রকির মায়ের বয়সের হবে হয়তো। মহিলাটা সুমি বলে ডাক দিতেই একটা মেয়ে আসে। মেয়েটা হয়তো অষ্টম শ্রেণী বা নবম শ্রেণীতে পড়ে। মহিলাটা সুমিকে কি যেন আনতে বলল, তখন সুমি দৌড়ে গিয়ে নিয়ে আসলো। ভাইয়া সাথে হাতে একটু জড়িয়ে তুলেন, মলম লাগিয়ে দিই। এগুলো কি? এইটা হচ্ছে গিয়ে জামবাগ। কোনো জায়গায় কাইটা গেলে বা চোট লাগলে এটা দিয়ে ভালো হয়ে যায়। তোমাদের এখানে কি? ভাইয়া এইটা গ্রাম, আর গ্রামের সব মানুষ এই মলম লাগায়। আমাদের এই দিকে ওইসব দামি দামি জিনিস থাকে না। এইটা দিলে কি ব্যথা লাগবে? আরে ভাই, ওষুধ দিলে কি কখনো ব্যথা লাগে নাকি? আচ্ছা দাও। এরপর রকি কাটা জায়গাগুলো সুমিকে দেখালো। সুমি মলমটা ভালো করে লাগিয়ে দিল। লাগানোর একটু পরেই, ওরে মাগো, কি চলতেছে? এই সুমি, তুমি না বললে এটা দিলে কিছু হবে না? তখন বললে কি আর লাগাইতে দিতেন? চাচি, আপনিও বললেন না? উহুহু। দরজার সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে সুমির মা। রকির এমন কাণ্ড দেখে মুচকি মুচকি হাসতেছে। আরে ভাইয়া শান্ত হন, একটু পর ঠিক হয়ে যাবে। নেন, আমি বাতাস করতেছি। এই কথা বলে সুমি একটা হাত পাখা নিয়ে এসে বাতাস করতে লাগলো। রকি পাখার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে, যেন নতুন এক জিনিস দেখতেছে সে। অনেকক্ষণ পর রকি বুঝতে পারলো তার ব্যথা অনেকটাই আরাম হয়ে গেছে। সুমি আর তার মায়ের দিকে তাকিয়ে একটা মুচকি হাসি দিল রকি। সন্ধ্যা নেমে আসলো। ঘরে ঘরে আরো জ্বলতে শুরু করলো। শহরের মতো না হলেও শহরের থেকে অনেকটা ভালো দৃশ্য। রাতে সুমির বাবা রকির কাছে এসে জিজ্ঞেস করলো সে বাজারের দিকে যাবে নাকি। রকি রাজি হয়ে যায়। তারপর রকি আর সুমির বাবা বাজারের দিকে রওনা হয়ে যায়। বাজারে গিয়ে চা খেয়ে কিছুক্ষণ বসে সবার সাথে গল্প করে রকি। গ্রামের সব মানুষ রকির সাথে হেসে হেসে কথা বলতে লাগে। এটুকু সময়ের মধ্যে রকি পুরো গ্রামের লোকদের মন জয় করে নিয়েছে। এর পিছনে কোনো টাকা পয়সা ছিল না, ছিল তার চরিত্র আর সম্মানবোধ। সবার সাথে আড্ডা দিতে দিতে অনেকটা রাত হয়ে যায়। গ্রামের সব মানুষ চায়ের দোকানে বসে গল্প করা শুরু করছিল। সেখানে রকির বাবা থেকে শুরু করে তার দাদার বয়সেরও অনেক মুরব্বী ছিল। তাদের সাথে অনেক আনন্দ করতে করতে অনেকটা রাত হয়ে যায়। এরপর সুমির বাবা আর রকি সুমির বাসায় ফিরে আসে। বাসায় আসতেই সুমির মা সুমির বাবার উপর রেগে যায়। দেখছো, ছেলেটা অনেক ক্লান্ত, শহর থেকে এসছে, তার উপরে আবার অ্যাক্সিডেন্ট করছে। এই অবস্থায় ওকে নিয়ে এত রাত অবধি মরে কি করছিলে? আরে চাচি, চাচার কোনো দোষ নেই। আসলে সবার সাথে গল্প করতে লেগে আমার দেরি হয়ে গেছে। না বাবা, এবার তাড়াতাড়ি খেয়ে দুজনে গিয়ে ঘুমিয়ে পড়ো। দেন খাবার। আর বাহিরে কাদের জন্য বিছানা করছেন? এখানে তোমার চাচা ঘুমাতো, কিন্তু আজকে তুমি আর তোমার চাচা এই রুমে যাও, আর আমরা বারান্দায় ঘুমাচ্ছি। আরে চাচি, আপনি পাগল হয়ে গেছেন নাকি? আমি অচেনা একটা ছেলে, আর আমার জন্য আপনারা কেন ঘর খালি করবেন? আর তাছাড়া সুমি যথেষ্ট বড় হয়েছে। আপনি আর সুমি ভিতরে ঘুমাবেন, আমি আর চাচা বাহিরে। কোনোদিন আমি খোলা আকাশের নিচে ঘুমাইনি। ভাইয়া তাড়াতাড়ি এবার খেয়ে নাও। চাচি, আজকে আমার মনে হচ্ছে আমি অনেক ভাগ্যবান। আমার কোনো বোন নেই, কিন্তু আজকে গ্রামে আসার সঙ্গে সঙ্গে একটা ছোট্ট বোন পেলাম। ভাইয়া এইসব কথা বাদ দাও তো, খেয়ে নাও। রকি সুমির দিকে তাকিয়ে একটা মুচকি হাসি দিয়ে খাওয়া শুরু করে দেয়। হাসিটা কোনো ইঙ্গিতপূর্ণ ছিল না, ছিল একরাশ মায়া ধরানো ছোট বোনের প্রতি ভালোবাসার হাসি। খাওয়া দাওয়া শেষ করে যে যার মতো ঘুমিয়ে গেল। রকি আর সুমির বাবা বাহিরে খোলা আকাশের নিচে ঘুমিয়ে গেল। দড়ি দিয়ে বানানো খাল গ্রামের বাসায় যাকে বলে দড়ির খাট। সেখানে কোনো অসুস্থ ব্যক্তিও যদি শুয়ে পড়ে তাহলে মুহূর্তের মধ্যে ঘুম চলে আসবে। সুমির বাবা আর রকি দুজন দুটো খাটে পাশাপাশি ঘুমিয়ে আছে। রকির এতটাই ঘুমে ধরলো যেন সে এমন ঘুম আর কখনো ঘুমায়নি। সকাল হয়ে গেল।
মুরগির কুকুরুকুর ডাক শুনে রকির ঘুম ছুটল। উঠে গিয়ে নিমের গাছের ডাল দিয়ে মিসওয়াক করলো। গ্রামের মধ্যে জানাজানি হয়ে গেল শহর থেকে এক ছেলে এসেছে অনেক ভালো, রাস্তায় অ্যাক্সিডেন্ট করে এখন করিম মোল্লার বাসায় আছে। এই খবর নীলার কান পর্যন্ত পৌঁছে গেল। খবরটা পেতেই নীলার বুকের ভেতর নড়ে উঠল। কি একটা ভয় কাজ করলো তার মনের মধ্যে, কিন্তু সেটার পূর্ণরূপ সে নিজেও জানে না। রকি সকালের খাওয়া দাওয়া করে বসে আছে, এমন সময় দরজার ওপাশ থেকে ছোটা আম্মু করে কি যেন ডাকতে ডাকতে ভিতরে আসলো। রকি সকালের খাওয়া দাওয়া করে বসে আছে, এমন সময় দরজার ওপাশ থেকে ছোটা আম্মু করে কে যেন ডাকতে ডাকতে ভিতরে আসলো। রকি দরজার দিকে তাকিয়ে দেখে নীলা দাঁড়িয়ে আছে। নীলা রকিকে দেখে থমকে দাঁড়িয়ে গেছে। নীলাকে দেখে রকি মুখ ঘুরিয়ে নিল। ছোট আম্মু, আমার আম্মু একটু গুঁড়ামরিচ চাইলো। তুই দাঁড়া, আমি নিয়ে আসছি মা। সুমির মা উঠে গিয়ে ঘর থেকে গুঁড়া মরিচ এনে নীলার হাতে দিল। তখন নীলা বলল, ছোট আম্মু, এটা কে? ওর নাম রকি, শহর থেকে এসছে। তোমার কি কোনো আত্মীয় লাগে? আরে না, কালকে রাস্তা অ্যাক্সিডেন্ট করছিল, তাই তোর ছোট আব্বু আমাদের বাসায় নিয়ে এসছে। চেনা অজায় না কাউকে বাসায় রাখতে নেই, বলা যায় না, সে চোর হতেও পারে, না হলে হতে পারে ডাকাত। আরে পাগলি, এসব কি বলছিস? রকি শুনলে খারাপ মনে করবে, আর তাছাড়া ও তেমন ছেলে না। এই কেমন, এটা উপরে দেখে নয়, ভেতর থেকে দেখে বিচার করতে হয়। কে কেমন এটা উপর থেকে দেখে নয়, ভেতর থেকে দেখে বিচার করতে হয়। আমি গেলাম ছোট আম্মু। আচ্ছা যা। এই কথা বলে নীলা চলে গেল। দরজা লাগানোর শব্দ পেয়ে রকি মুখ ঘুরিয়ে সামনে তাকালো। সুমি, এই ছোট আম্মু আর ছোট আব্বু মানে কি? ছোট আম্মু সংক্ষিপ্ত হচ্ছে ছোট আম্মু। গ্রামের সবাই বাবা ছোট ভাইদের ছোট আব্বু বলে। আর বড়দের বড় আব্বু? ভালো তো। আচ্ছা, এটা কে ছিল? ওর নাম নীলা, আমার চাচাতো বোন। খুব সুন্দর আপু, কিন্তু ওর বিয়ে একটা গুন্ডা ছেলের সাথে হচ্ছে। কেন? সুমি, তোকে বড় বড় কথা বলতে কে বলছে? আসলে রকি বাবা আমাদের নীলা রাফি নামে একটা ছেলেকে পছন্দ করে, তাই তার সাথে বিয়ে হয়েছে। সুমির মায়ের কথা শুনে রকি চিন্তায় পড়ে যায়। তার মানে তার বন্ধুদের কথাই ঠিক, নীলা ভালো মেয়ে না, ছেঁকা খাওয়া ছেলেদের ভাষায় যাকে বলে 12 ভাতারি। কিন্তু একটু আগে নীলা বলে গেল কে কেমন এটা উপরে দেখে নয়, ভিতর থেকে দেখে বিচার করতে হয়। তার মানে এর ভিতরে কিছু একটা আছে। এমন সময় বাসার সামনে কয়েকটা বাইক এসে থামলো। বাসার সবাই কৌতূহলী চোখে দরজার দিকে তাকিয়ে রইল। দরজা দিয়ে প্রবেশ করলো কয়েকটা ছেলে, তাদের মধ্যে দুজনের হাতে রয়েছে একটা করে লাঠি। তারা এসে রকিকে ধরে সাথে যেতে লাগলো। ছেলেগুলোকে দেখে সুমি সহ তার বাবা মা চুপচাপ দাঁড়িয়ে আছে আর রকির দিকে তাকাচ্ছে। রকি কিছুই বুঝতে পারলো না এখানে কি হচ্ছে, তাই সে সবকিছু বোঝার জন্য চুপচাপ রইল। রকিকে নিয়ে তারা চলে গেল। সুমি ও তার বাবা মা ওভাবেই দাঁড়িয়ে রইল। রকিকে নিয়ে তারা এক বিশাল বাড়িতে চলে এলো। রকি চারপাশে ঘুরে ঘুরে দেখতেছে। এমন সময় তার সামনে এসে দাঁড়িয়ে গেল রাফি। রকি রাফিকে দেখে অবাক হয়ে গেল। এই কে তুই, আর এই গ্রামে কেন এসেছিস? আসার সময় আমার একটা উদ্দেশ্য ছিল, কিন্তু বর্তমানে আমার কোনো উদ্দেশ্য নেই। সত্যি করে বল, কে তুই? পুলিশ নাকি আর্মি নাকি অন্য কোনো অফিসার? আরে বাপরে, আমাকে তুই পুলিশ বললি, তোকে তো ভাই জড়িয়ে ধরতে ইচ্ছে করছে। এই বেশি চালাকি করবি না, তুই জানিস আমি কে? তোকে এই মুহূর্তে উপরে পাঠিয়ে দিতে পারি। আরে ভাই, শুনেছিলাম উপরে নাকি চায়ের দেশ, অনেক ইচ্ছে চায়ের দেশে যাওয়ার, তুই আমায় পাঠিয়ে দে না। তোকে আমি এখনই পাঠাচ্ছি। রাফি। হঠাৎ এমন কথা শুনে রকি চমকে গেল। এত মোটা কণ্ঠে কে কথা বলল, শুনেই তো কেমন ভয় ভয় লাগে। বাম হাতে সিগারেট, ডান হাতে একটা লাঠিতে ভর দিয়ে সিঁড়ি বেয়ে নেমে আসছে এক বিশাল দেহের মধ্যবয়স্ক লোক। রাফি, কি সব শুরু করছো? হ্যাঁ, এমন খাতিরদারি কেমন করে করতে হয় এইটুকু জানো না? দূর দূরান্ত পর্যন্ত এই জসিম হাওলাদারের নাম বিলিয়ে আছে, সেই নামকে তুমি নষ্ট করতে চাচ্ছ নাকি? বাবা, এই শালা বেশি বকবক করছে, মাথায় একদম আগুন লাগিয়ে দিচ্ছে। সবসময় মাথা গরম করলেই কাজ সম্পূর্ণ হয় না, কিছু কিছু সময় মাথা ঠান্ডা রেখে কাজ করতে হয়। তা মিস্টার রকি সাহেব, কি খবর হঠাৎ করে এই গ্রামে? আসলে স্যার, আমি একটা উদ্দেশ্য নিয়ে এসেছিলাম, কিন্তু রাস্তায় সেই উদ্দেশ্য শেষ হয়ে গেছে, তাই ভাবলাম এসেই যখন ফেলেছি কটা দিন থেকে গ্রামটা ঘুরে দেখি। ডিসিশন, উদ্দেশ্য
থাকলে বলতে পারো, আমরা বদলিয়ে দিব। না স্যার, তার কোনো দরকার নেই। পুরো গ্রামটা ঘুরে ঘুরে দেখো, যাও। আর বেশি মাথা খাটিও না, তাহলে কিন্তু মাথা আলাদা হয়ে যাবে। মানে? আরে চিন্তার কারণে মাথা আলাদা হয়ে যাবে। ও রাফি, ওকে যেখান থেকে নিয়ে এসেছো সেখানে নামিয়ে দিয়ে এসো। কিন্তু বাবা। যেতে বলছি আমি। ঠিক আছে বাবা। তারপর রাফি রকিকে নিয়ে বাইকে করে রওনা দেয়। চারদিকে ছোট ছোট বাড়ি, সবুজ ঘাস, ছোট ছোট রাস্তা। আচ্ছা ব্রাদার, আমি শুনলাম তুমি নাকি প্রেম করে বিয়ে করতেছো। না, আমাদের গ্রামে আমার বাবার কথা দিয়ে বিয়ে হয়, কোনো প্রেম হয় না এখানে। ও। কিছুক্ষণ পথ চলার পর সুমির বাসার সামনে চলে এলো রকি আর রাফি। রাফি রকিকে নামতে বলল, তখন রকি নেমে ভিতরে চলে গেল আর রাফি চলে গেল। সুমি দৌড়ে আসলো রকির কাছে। সুমির বাবা মাও এসে দাঁড়ালো রকির সামনে। কি হলো এসব? ওরা আমাকে এভাবে ধরে নিয়ে গেল আর এত ভদ্র ভাষায় কথা বলে ছেড়ে দিল, এর মানে কি? ভুল করে নয়, আমাকে বলেন এসব কি হচ্ছে। আচ্ছা সুমি, চলো, আমায় গ্রামটা ঘুরে দেখাবে। ঠিক আছে ভাইয়া। তারপর রকি আর সুমি বেরিয়ে পড়ে গ্রামটা ঘুরে দেখার জন্য। হাঁটতে হাঁটতে অনেকটা দূর চলে গেল তারা। চারদিকে ফাঁকা জমি পড়ে আছে। গরু ঘাস খাচ্ছে, রাখাল বসে বাঁশি বাজাচ্ছে মনের ধ্যানে। রকি আর সুমি হাঁটতেছে রোদে ফাটা জমির উপর দিয়ে। মাথার উপরে কড়া রৌদ্র, পায়ের নিচে মরে যাওয়া ফসলের মাটি। এমন সময় সেই সামনের রাস্তা দিয়ে যাচ্ছিল নীলা। রকি নীলাকে দেখেও না দেখার ভাব ধরে, কিন্তু চলে যাওয়ার আগে একটাবার নীলার সাথে কথা বলে সবটা ক্লিয়ার করে যেতে চাই। দূরে যায় নীলার সামনে, আর নীলাকে ধরে আড়ালে নিয়ে আসে রকি। হঠাৎ পিছন থেকে কেউ হাত ধরে টান দেওয়াতে নীলা অনেকটা চমকে যায়। আপনি? হয়েছে, এখানে নাটক করতে হবে না, কেউ নাই এখানে। আপনি আমার হাত ধরেছেন কোন সাহসে? কি বলছো তুমি এসব? আমরা এতদিন একসাথে কাটালাম, হাত ধরে হাঁটলাম, এই চোখের দিকে তাকিয়ে কত স্বপ্ন আঁকলাম আমি। দেখুন, আমি আপনাকে স্বপ্ন দেখতে বলিনি। নীলা, আমার চোখের দিকে তাকিয়ে বলো, তুমি কি আমায় ভালোবাসোনি? দেখুন, আমায় বাসায় যেতে হবে, ছাড়েন আমায়। প্লিজ আমায় এইভাবে ফিরিয়ে দিও না। কালকে তোমায় ওই হাবলার সাথে দেখে অনেক রাগ হয়েছিল। ভেবেছিলাম কখনো তোমার সামনে আসবো না, কিন্তু তোমার প্রতি পাগলের মতো ভালোবাসাটা আমায় যেতে দিচ্ছে না। দেখুন, এটা গ্রাম, এখানে আপনার এসব নোংরামি চলে না। নোংরামির কি দেখছো তুমি? আমায় যেতে দিন। নীলা, তোমার কি সমস্যা আমায় সব খুলে বলো। আমি তোমার জন্য পুরো দুনিয়ার সাথে লড়াই করতে রাজি আছি। ওই রাফি কি তোমায় হুমকি দিয়ে বিয়ে করছে? প্লিজ আমায় বলো। করেন কি সব আবল তাবল বলতেছেন? আমার নিজ ইচ্ছাতে আমি রাফিকে বিয়ে করেছি। তাহলে এতদিন আমার সাথে কি করেছো? একটু হেসে মন খুলে কথা বলেছি বলেই কি ভালোবাসা হয়ে যাবে? ও তাই তো, আসলে আমি অনেক খারাপ। একটুতেই তোমায় পাগলের মতো ভালোবেসে ফেলেছি। আমি বুঝতেই পারিনি যে আপনি আমার ভালোবাসার মূল্য দিবেন না। এইখানে মূল্য দেওয়া না দেওয়ার কোনো কথা নেই। চলার পথে দুদিন আপনার সাথে কথা হয়েছে, এইটুকুই। আপনি এটাকে ভালোবাসা পর্যন্ত কেন টেনে নিয়ে যাচ্ছেন? কতটা পাগল আমি, এটাকে ভালোবাসা মনে করে পাগলের মতো খুঁজে বেড়াচ্ছিলাম তাকে। সরি। এই কথা বলে চোখ নিচের দিকে করে নীলার সামনে থেকে সরে গিয়ে রাস্তা করে দিল রকি। নীলা তার সামনে রাস্তা পেয়ে সেখান থেকে চলে গেল। রকি এক দৃষ্টিতে নীলার চলে যাওয়ার দিকে তাকিয়ে আছে। তার কাছে এমন মনে হচ্ছে যেন তার মন থেকে আস্তে আস্তে নীলা দূরে চলে যাচ্ছে। রকির এমন করে তাকিয়ে থাকতে দেখে সুমি তার পাশে এসে দাঁড়িয়ে ঠিক একই দিকে তাকিয়ে বলে, চলে যাচ্ছে তাই না? হ্যাঁ। সুমির কথার উত্তর নিজের অজান্তেই দিয়েছে, কিন্তু পরে ভাবলো এখানে কথা কে বলল। সঙ্গে সঙ্গে পাশে তাকিয়ে সুমিকে দেখে অবাক হয়ে যায়। কি হচ্ছে এসব? আসলে নীলা শহরে পড়াশোনা করার সময় ওর সাথে আমার পরিচয় হয়েছিল। কিন্তু নীলা আপু তো গ্রামে পড়াশোনা শেষ করছে। মানে? হ্যাঁ, এখান থেকে কয়েক কিমি দূরে একটা বড় কলেজ আছে, ওখানে পড়াশোনা করছে আপু। তাহলে শহরে আমি নীলাকে যে দেখলাম, তার মানে শহরে নীলা অন্য কোনো কাজে গিয়েছিল। কিন্তু কি কাজ? নীলা আপুকে কখনো শহরে যাওয়ার কথা শুনিনি আমি। আচ্ছা বাদ দাও, চলো। তারপর রকি আর সুমি হাঁটতে লাগলো। চারপাশের সৌন্দর্য উপভোগ করছিল আর হাঁটছিল দুই ভাই বোন। তাদের দেখে গ্রামের সবাই বলছিল ছোট বোনের প্রতি ভালোবাসা যেন রকির কাছ থেকে শিখে। রকির কাছে গ্রামটা অনেক পছন্দ হয়েছে। তার মন বলছে সারা জীবন এই গ্রামেই কাটিয়ে দিতে, কিন্তু মানুষ যা ভাবে সবসময় সেটা হয় না, কখনো কখনো তার উল্টোটাও হয়ে যায়।
রকির ক্ষেত্রেও তাই হলো। দুই ভাই বোন আনন্দ আর মজা করতে করতে যাচ্ছিল। এমন সময় মাঠের দিক থেকে কে যেন দৌড়ে আসছিল, যার পিছনে ছিল আরো কয়েকটা ছেলে। তাদের হাতে ছিল বড় বড় লাঠি। দৌড়ে এসে রকির সঙ্গে ধাক্কা লেগে ছেলেটা মাটিতে পড়ে যায়। আচমকাই এইভাবে ধাক্কা লাগায় রকি অবাক হয়ে যায়। তাড়াহুড়ো করে ছেলেটাকে উঠাতে যায়। দুই হাত ছেলেটার দিকে বাড়িয়ে দিয়ে নিচের দিকে একটু মাথা নিচু করতেই রকি আরো অবাক হয়ে যায়। তার সামনে পড়ে থাকা ছেলেটার চোখে মুখে ভয়ের ছাপ আর কপাল কেটে রক্ত গড়িয়ে পড়ছে। রকি ধপাস করে মাটির উপর বসে পড়ে আর ছেলেটার মাথায় নিয়ে হাত দিয়ে মাথা উঁচু করতেই রকি জমে পাথর হয়ে যায়। ডান হাতে গরম রক্তের স্পর্শ পেয়ে চমকে ওঠে। ডান হাত ছেলেটার মাথার নিচ থেকে সরিয়ে নিয়ে চোখের সামনে আনতে দেখে তার পুরো হাতটা রক্তে লাল হয়ে গেছে। ছেলেটা ভয়ে থরথর করে কাঁপছিল আর বড় বড় চোখে রকির পিছনে তাকাচ্ছিল। রকি ঘাড় ঘুরিয়ে পিছনে তাকাতেই দেখলো কয়েকটি ছেলে লাঠি হাতে এগিয়ে আসছে, যাদের মধ্যে রাফিও ছিল। রকি আবার ছেলেটার দিকে তাকালো। জীবন বাঁচানোর জন্য সেখান থেকে উঠতে চাইলো, কিন্তু যথেষ্ট শক্তি না পাওয়ার জন্য উঠতে সক্ষম হলো না। ছোট বাচ্চার মতো কাঁদতে লাগলো। রকি পকেট থেকে রুমালটা বের করে ছেলেটার মাথায় পেঁচিয়ে বেঁধে দিল। ছেলেটা তবুও ভয়ে কাঁপতেই আসছে। মৃত্যু সামনে এসে গেলে সবারই ভয় লাগারই কথা। এমন সময় পিছন থেকে রাফি চিৎকার করে বলে ওঠে, এই কে তুই? সামনে থেকে সরে যা। জনসেবা করার ইচ্ছে থাকলে অন্য কোথাও গিয়ে কর, আমাদের কাজে নাক গলাস না, নয়তো ওর সাথে তুই উপরে চলে যাবি। রাফির এমন কথা শুনে রকি সেখান থেকে উঠে দাঁড়ালো আর রাফির সামনাসামনি হলো। ও তাহলে একে মারার জন্য তুই এসেছিস? আরে তুই, যাক ভালোই হলো, আমাদের রূপটা তুই দেখে নিলি। যা এবার সোজা শহরের দিকে রওনা দে, নয়তো সোজা উপরে চলে যাবি। উপরে পাঠানোর খুবই শখ তোর না? আয় দেখছি কে কাকে উপরে পাঠাতে পারে। ভাইয়া চলো বাসায় যাবো। এই সুমি, ওকে বাসায় নিয়ে গিয়ে আমাদের সম্পর্কে সব বুঝিয়ে বলিস। কারোর সম্পর্কে আমার জানার ইচ্ছে নেই। তুই এই ছেলেটাকে মারছিস কেন সেটা বল। গোয়েন্দার কাজ করার খুব শখ ছিল ওর, সেজন্য একটু শখ মিটাচ্ছি। এবার সামনে থেকে সরে যা আর আমাদের কাজটা শেষ করতে দে। এই রকি যার সামনে দাঁড়ায় তার একটা আঘাত লাগতেও দেয় না, পারলে ওকে মেরে দেখা। আয়। কথাটা এক নিঃশ্বাসে জোর গলায় বলা শেষ করতেই রাফির পাশে দাঁড়িয়ে থাকা ছেলেটা দৌড়ে রকিকে মারতে আসলো। এমন সময় রকি হাতের বালাটা আঙ্গুলের উপর নিয়ে ওর নাক বরাবর ঘুষি মেরে দেয়। ছেলেটা সঙ্গে সঙ্গে মাটিতে পড়ে যায়। এরপর শুরু হয়ে যায় তাদের মাঝে মারপিট। রকির ভাগ্য ভালো ছিল, সে আগে থেকেই খুব ভালো করেই মারপিট করতে জানতো। তিনজনকে মারতে রকির কোনো রকম জোরাজুরি করতে হলো না, খুব সহজেই তাদের আচ্ছা মতো মারতে সক্ষম হলো। রকির বাবা অনেক আগে থেকেই একজন বক্সার বানাতে চেয়েছিল রকিকে, যাতে রকি নিজেকে সব রকম বিপদ থেকে রক্ষা করতে পারে। অনেক দামি একটা স্কুলেও পাঠায়, কিন্তু কয়েক মাস যাবার পর রকি আর যায়নি, কারণ এসব তার ভালো লাগতো না। যেটুকু শিখেছিল সেটাই যথেষ্ট মনে করে নিয়েছিল সে। রকি মনে মনে তার বাবাকে ধন্যবাদ জানিয়ে দাঁড়িয়ে রইল এবং দুইজন মাটিতে পড়ে আছে আর রাফি দূরে দাঁড়িয়ে আছে। রকির হাতে কয়েকটা মার খেতেই রাফি আর তার সামনে আসেনি। বৃদ্ধাঙ্গুলে উঁচু করে রকিকে হুমকি দিয়ে সেখান থেকে বিদায় নিল রাফি। একটু দূরেই পাথরের মতো সুমি দাঁড়িয়ে আছে। রকি হাত বাড়িয়ে সুমিকে ডেকে কাছে নিয়ে সেই রক্তাক্ত হয়ে পড়ে থাকা ছেলেটাকে দুজন মিলে দাঁড় করালো এবং সুমিকে পাঠালো রাস্তায় গাড়ি নিয়ে আসার জন্য। আর রকি ছেলেটাকে ধরে আস্তে আস্তে রাস্তার দিকে আসতে লাগলো। অবশেষে তারা একটা ভ্যান গাড়িতে করে হাসপাতালে এসে উপস্থিত হয়ে গেল। রকি ডাক্তার ডাক্তার বলে চিৎকার করতে লাগলো। তার চিৎকার শুনে একজন ডাক্তার তার সামনে আসলো। ডাক্তার প্লিজ একে বাঁচান, একে একজন গাড়িওয়ালা এসে ধাক্কা দিচ্ছে। রকি কথা বলে শেষ না করতেই পাশ থেকে সুমি কথাটা বলে দেয়। রকি বলতে চাইলো একটা কথা, কিন্তু সুমি বলে দিল মিথ্যা কথা। কিন্তু এখন সত্যি আর মিথ্যা বিচার করার মতো সময় হাতে নেই। ডাক্তার কয়েকজন নার্সকে ডাক দিল। তারা এসে ছেলেটাকে অপারেশন থিয়েটারে নিয়ে গেল। রকি রক্ত ভরা শার্ট নিয়ে পাইচারি করতে লাগলো আর সুমি সেখান থেকে দৌড়ে কোথায় যেন চলে গেল। অনেকক্ষণ সময় কেটে গেল। অপারেশন থিয়েটার থেকে ডাক্তার বেরিয়ে এসে রকিকে খুশির খবর হিসাবে বলল সে এখন বিপদ মুক্ত। কথাটা বলে ডাক্তার চলে গেল। নার্স এসে ছেলেটাকে অপারেশন থিয়েটার থেকে আরেকটা রুমে নিয়ে গেল। রকি সেখানে যাবে এমন সময় দেখলো গেটের সামনে বড় একটা গাড়ি এসে থামলো আর সেখান থেকে নেমে আসলো জসিম হাওলাদার আর পাশে এসে দাঁড়ালো তার ছেলে রাফি। গাড়ি থেকে নেমে ধেয়ে আসছে ভিতরের দিকে। রকিও প্রস্তুত হচ্ছে জসিমের মুখোমুখি হবে। ওপার থেকে রাফি হাসপাতালের এদিক সেদিক রকিকে খুঁজতেছিল, কিন্তু রকি একটু আড়ালের দিকে ছিল। জসিম আর তার ছেলে রাফি আর একটু আসলেই রকিকে দেখতে পাবে।
এমন সময় পিছন থেকে কে যেন রকির হাত ধরে জোরে টান দিল। চোখের সামনে বড় বড় চোখ দেখে রকির বুকের ভিতর ধড়াস করে ওঠে। চোখের দিকে তাকিয়ে বুঝতে পারে এটা সেই চোখ যে চোখের দিকে তাকিয়ে এসে সারা জীবন কাটিয়ে দেওয়ার স্বপ্ন এঁকেছিল। নীলা রকিকে আড়ালে টেনে নিয়ে এসে উকি দিয়ে জসিমার রাফির উপর নজর রাখে। নীলার এক হাত রয়েছে রকির মুখে, আর এক হাত রকির হাত শক্ত করে ধরে আছে। এখনো যে রকির হাত ধরে আছে এটা নীলা নিজেও জানে না। রকি চুপচাপ ভদ্র ছেলের মতো দেওয়ালে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে। নীলা একটু পরপর বাহিরে উকি দিয়ে দেখছে। জসিমার রাফি রকিকে খুঁজতে খুঁজতে অন্যদিকে চলে যায়। তখন নীলা একটা স্বস্তি নিঃশ্বাস ফেলে। সামনে তাকাতেই রকির চোখে চোখ পড়ে যায়। একে অপরের চোখে হারিয়ে যায়, জমে পাথর হয়ে যায় দুজনেই। কিছুক্ষণ এভাবে থাকার পর নীলা রকির থেকে আলাদা হয়ে দূরে চলে যায়। জোরে জোরে নিঃশ্বাস নিতে নিতে অস্থিরতার সহিত মাটির দিকে চোখ করে নীলা বলে, আসলে আমি দুঃখিত। ছোট আম্মু আমায় বলল আমি যেন আপনাকে রাফি আর তার বাবার থেকে দূরে করে রাখি, সেজন্য আমি। এত বাহানা করার কি আছে? সোজা সাপটা বলবে যে তুমি আমায় বাঁচিয়েছো, কারণ তুমি আমায় ভালোবাসো। এই যে হ্যালো, আপনাকে বাঁচানোর জন্য আমার বইয়েই গেছে, আর কথায় কথায় ভালোবাসা কেন টেনে আনেন বলেন তো? কারণ তুমি আমায় ভালোবাসো। ধুর ছাতার মাথা, আপনার সাথে কথা বলাটাই আমার ভুল হয়েছে। আরে শোনো তো। রকির কথায় কান না দিয়ে নীলা সোজা হাঁটতে লাগলো। এটা দেখে রকি মুচকি হাসলো, কিন্তু ঠিক তারপরেই কি একটা চিন্তা করে তার হাসি হারিয়ে গেল। মন খারাপ করে মাথা নিচু করে নিল। নীলা একটু পর পিছনে ঘুরে তাকিয়ে দেখে রকি মন খারাপ করে দাঁড়িয়ে আছে। তখন আবার রকির সামনে আসলো আর রকির দুই হাত ধরে বলল, রকি, হ্যাঁ বলো। প্লিজ তুমি এখান থেকে চলে যাও, এরা তোমায় বাঁচতে দেবে না। তুমি যেখানে থাকো ভালো থাকো, এটাই আমি চাই। প্লিজ এখানে থেকো না। নীলার চোখ ভরা অশ্রু আর করুণ কণ্ঠে এমন কথা শুনে রকির মনে কোথায় যেন একটা আশার আলো ফুটে উঠল। নীলার হাত শক্ত করে ধরে বলল, তোমাকে ছাড়া আমি বাঁচবো না। যেখানেই যাই না কেন তোমাকে সাথে করে নিয়ে যাব। তুমি শুধু একবার আমায় বলো, তোমার জন্য আমি পুরো দুনিয়ার সাথে লড়াই করব। তবুও প্লিজ আমায় ছেড়ে যেও না। জেদ করো না প্লিজ, তুমি শহরে ফিরে যাও। মিথ্যে আশা নিয়ে মৃত্যুর মুখে ছুটে গিয়ে কোনো লাভ নেই। তোমায় নিয়ে যাওয়ার জন্য আমি এখানে আসছি। তোমায় না নিয়ে আমি কিছুতেই যাব না। চলে যাও, তুমি চলে যাও। এই কথা বলে নীলা তার হাত রকির কাছ থেকে ছাড়িয়ে নিয়ে চোখের পানি মুছতে মুছতে সেখান থেকে চলে গেল। রকি নীলার চলে যাওয়ার দিকে তাকিয়ে রইল। এরপর পিছনে ঘুরে তাকাতেই দেখলো সুমি আর তার বাবা মা মাথা নিচু করে দাঁড়িয়ে আছে দরজার পাশে। রকি বুঝে গেল তাদের সব কথা শুনে ফেলেছে দরজার ওপারে দাঁড়িয়ে থাকা তিনটি মানুষ, যারা তাকে অনেকটা ভরসা আর বিশ্বাস করছিল। চাচা চাচি আপনারা বাসায় চলো। কিন্তু আমার কথাটা শুনেন, আমি এখানে তুমি কোনো ছেলেকে নয়, নিজের মৃত্যু ডেকে এনেছো। মৃত্যু? কি বলছেন? আমি তো একটা জীবনকে মৃত্যুর হাত থেকে বাঁচিয়েছি। এখন নিজের জীবন বাঁচাও, চলো আমার সাথে এখনই। এ কথা বলে সুমির বাবা রকির হাত ধরে হাঁটতে লাগলো। পিছন থেকে রকি অনেক কিছু বুঝাতে চাইলো, কিন্তু সুমির বাবা রকির কোনো কথাই শুনলো না। কিছুটা পথ যেতেই একটা নার্স এসে তাদের পথ আটকিয়ে দাঁড়ালো আর রকির নাম ধরলো। রকি সুমির বাবা মায়ের দিকে তাকিয়ে নিজেকে বলে স্বীকার করলো। কথাটা বলেই নার্স চলে গেল। নার্সের কথা শুনে রকি অনেকটা অবাক হয়ে গেল। তার মাথায় একটাই কথা ঘুরপাক খেতে লাগলো। একটু আগে যেই নার্স এসে জানালো বিপদ মুক্ত, আর একটু পর সেই নার্স এসে জানাচ্ছে মারা গেছে। এত কিছু চিন্তা করার সুযোগ না দিয়ে সুমির বাবা রকিকে নিয়ে হাসপাতাল থেকে বেরিয়ে অন্য রাস্তা দিয়ে সোজা তাদের বাসায় চলে গেল। একটু আগে ডাক্তার বলল ছেলেটা বিপদ মুক্ত, আর এখন বলছে মারা গেছে। তুমি কি ভেবেছ শান্তিপুর গ্রামের সাথে এই গ্রামে শুধু শান্তিই রয়েছে? ভুল ভেবেছ তুমি। নামের সাথে কোনো মিল নেই এই গ্রামের। শান্তি বলতে কোনো জিনিসটাই নেই এই গ্রামে। ঠিক মতো ফসল হয় না, কৃষক তার ফসল পায় না, শ্রমিক তার পারিশ্রমিক পায় না। নানান অশান্তি ঘিরে আছে এই গ্রামকে। কিন্তু কেন? এত সুন্দর একটা গ্রামে এমন অশান্তি কেন? তোমার এসব না জানলে চলবে। তুমি এখনই বাসায় ফিরে যাও। আমায় সবটা খুলে বলেন, আমি চলে যাব। এই শান্তিপুর গ্রামকে ঘিরে আছে এক অশান্তির মানুষ, যার নাম জসিম হাওলাদার। কি বলছেন? জসিম হাওলাদার তো ভালো মানুষ। হ্যাঁ, ভালো মানুষ, তবে সবার সামনে, কিন্তু চোখের আড়ালে সে একটা রাক্ষস, একটা অমানুষ। ছোটবেলায় বাবা মা মারা যায় জসিমের রাখালের কাজ করত এক হাওলাদারের বাড়িতে।
অনেক সম্পত্তি আর সম্মান ছিল সেই শামসুল হাওলাদারের। ডুবে পড়ে জসিম একটা দল করে প্ল্যান করে হাওলাদার পরিবারে হত্যা করে আর সমস্ত সম্পত্তি নিজের নামে লিখে নেন শামসুল হাওলাদারের কাছ থেকে। তারপর থেকে রাখাল জসিম হয়ে ওঠে জসিম হাওলাদার। নিজের রাজত্ব গ্রামে করতে লাগে। যে তার বিরুদ্ধে যায় তাকে মৃত্যু গ্রহণ করতে হয়। কত কত উকিল, কত কত পুলিশ তার হাতে মরেছে তার কোনো হিসাব নেই। যার ফলে তার ভয় পুরো গ্রামকে ছড়িয়ে পড়ে। বয়ে কেউ তার উপরে আঙ্গুল তোলা সাহস পায় না। আজকে যেই ছেলেটা মরলো সে কে, আর কি অপরাধ ছিল তার? ওর নাম মামুন, নীলার কলেজ ফ্রেন্ড। নীলা আর মামুন চুপি চুপি জসিমের সমস্ত বেআইনি কার্যক্রমের প্রমাণ একত্র করে, কিন্তু যে কোনোভাবে জসিমের কানে কথাটা পৌঁছে যায়। অনেকদিন পালিয়ে বেড়ায় মামুন, তবুও জসিমের হাত থেকে বাঁচতে পারে না। তার মানে জসিমের নামে কেস করার জন্যই সে শহরে যায় আর আমার সাথে দেখা হয়। নীলার বাবা একজন সৎ পুলিশ অফিসার ছিল। জসিমের বিরুদ্ধে সে রুখে দাঁড়ায়। নতুন করে পুলিশ স্টেশন চালু করে সে, কিন্তু জসিমের কিচ্ছু করতে পারে না। উল্টো গ্রামের সবার সামনে গলাকাটা মুরগির মতো মরতে হয়। এটার প্রতিশোধ নেয়ার জন্য নীলা শহরে যায়। কিন্তু নীলাও কিচ্ছু করতে পারে না। বড় বড় উকিলের কাছে যায় সে, কিন্তু কেউ জসিমের বিরুদ্ধে কেস লড়তে রাজি নয়। কারণ কিছু কিছু উকিল জসিমের টাকায় চলে। ব্যর্থ হয়ে গ্রামে ফিরে আসতে হয় তাকে। সে জানতো না যে এসব কথা জসিম জেনে গেছে, আর তাই সে চুপচাপ আবার বাসায় চলে আসে। ঠিক সেই সময় জসিম লোকজন নিয়ে তার বাসায় চলে আসে নীলাকে মারার জন্য। নীলাকে বাঁচাতে যেতে হয়, বৃদ্ধ দাদা মারা যায়। নীলার কপাল ভালো ছিল, যার জন্য হয়তো জসিমের ছেলে রাফি নীলাকে পছন্দ হয়ে যায়। সেই কারণে জসিম তার ছেলের বউ বানানোর জন্য নীলাকে বাজিয়ে রাখে। যদিও নীলা রাজি না হতো, তাহলে তার পুরো পরিবারকে মেরে ফেলতো রাফি। ওর সাথে বিয়ে হলে বেঁচে থেকেও সে মরে যাবে। এসব তোমার চিন্তা করতে হবে না, তুমি এখান থেকে চলে যাও। কত পুলিশ, কত উকিল, নীলার বাবা, দাদা, মামুন। বাইরে তোমার বাইক রাখা আছে, টাঙ্কি ভরা তেল তোলা আছে, তুমি সোজা শহরে চলে যাও। হ্যাঁ, চলে যাচ্ছি। সুমি বোন আমার, বাবা মাকে নিয়ে ভালো থাকিস, পড়াশোনা ভালো করে করবি। ওকে ভাইয়া। তারপর রকি তাদের কাছ থেকে বিদায় নিয়ে বাইক স্টার্ট দিয়ে রওনা দিয়ে দিল। বারবার পিছনে ফিরে তাকাচ্ছিল রকি। খুব প্রিয় ছিল এই গ্রামটা তার, কিন্তু প্রিয় মানুষের সাথে প্রিয় গ্রামটাও রেখে চলে যেতে হচ্ছে। জসিম হাওলাদার হাসপাতালে এসে রকিকে খুঁজে না পেয়ে আবার বাসায় ফিরে চলে যায়। কিছুক্ষণের মধ্যে পুরো গ্রামে ছড়িয়ে পড়লো নীলা রকিকে জসিমের হাত থেকে বাঁচিয়ে শহরে পাঠিয়ে দিয়েছে। সবার কানে কানে বলা বলি শুরু হয়ে গেল। সবাই বলতে লাগলো একবার জসিমের শত্রুর খাতায় নাম পড়ে গেলে তার আর রক্ষা নেই। গ্রামের মানুষ বলে বাতাসের সাথে সাথে মুখের কথাও ভেসে বেড়ায়, আর সেই কথা ভাসতে ভাসতে নীলার কাজ পর্যন্ত পৌঁছে গেল। কথাটা শুনতেই নীলা স্বস্তির নিঃশ্বাস নিল, আর প্রিয় মানুষটাকে বাঁচাতে পেরে তার মুখের এক কোণে হাসির রেখা ফুটে উঠল। কথাই বলে, কারো উপকার করলে নিজের বিপদ আসার জন্য অপেক্ষা করতে হয়, কারো উপকার করলেই নিজের বিপদ এসে হাজির হয়। নীলারও তাই হলো। রকিকে সাহায্য করার জন্য জসিমের ছেলে রাফি এসে নীলার বাসা থেকে নীলাকে ধরে নিয়ে গেল। নীলাকে নিয়ে রাফি তার বাসায় চলে আসলো। দরজার সামনে গাড়ি দাঁড় করিয়ে নীলার হাত ধরে টেনে এনে ধাক্কা দিয়ে ভিতরে ফেলে দিল। নীলা মাটিতে পড়ে গেল। নিজেকে সামলে নিয়ে চোখ ভরা অশ্রু নিয়ে উঠে দাঁড়াতেই তার চোখ আটকে গেল সোফার সামনের উপরে বসা ছেলেটার দিকে তাকিয়ে। সোফার উপর বসে টিভির দিকে তাকিয়ে একটু পরপর জোরে জোরে শব্দ করে হাসছে রকি। টিভিতে মুভি দেখে ছোট বাচ্চার মতো শব্দ করে হাসছে সে। রকিকে এভাবে দেখে নীলা অবাক না হয়ে পারল না, কারণ যার হাত থেকে বাঁচিয়ে শহরে যেতে বলল সে নিজেই এসে তার বাসায় বসে মুভি দেখতেছে মনের আনন্দে। কিরে, খুব অবাক হচ্ছিস? রকি, তুমি শহরে যাওনি? এই পার্টনার, কে যেন আমায় মুভি দেখতে ডিস্টার্ব করছে। আরে পার্টনার, এটা আমার এক্স গার্লফ্রেন্ড। মুভি দেখার সময় আমি কোনো প্রাণীর চিল্লানি শুনি না। আচ্ছা পার্টনার, তুমি মুভি দেখো আর আমি এই দিকটা দেখছি। কিরে নীলা, খুব মায়া হচ্ছিল রকির জন্য, তাই না? তোর প্রতি দয়া করে যে তোকে ফাঁসিয়ে রাখছি, এটার কোনো মূল্য দিলি না। আমার ছোট আম্মু বলছি। চুপ, একদম চুপ। তুই জানিস এসব কথা আমাদেরকে বলছে? সামনে তাকিয়ে দেখ, বসে আছে রকি। হ্যাঁ, সে আমাদের কাছে এসে সব বলে দিয়েছে। কি বস, একটু শান্তি মতো মুভিও দেখতে দিবে না নাকি? রাখ তোর মুভি, এদিকে আমার মুভি হয়ে বসে আছে। যাকে বিয়ে করবো ভাবছিলাম, সে আমাদের শত্রুর হাতে হাত মিলালো। এখন আর শত্রু নেই বন্ধু। একদম। কি খবর জানো? কি দেখছেন? হারে, আমি এই দলে যোগ দিয়েছি। জানি আমার ভুল হয়ে গেছে, তোমায় মিষ্টি মুখ করাতে পারিনি,
আসলে কি করব বলো, এত সব চিন্তা ভাবনার ভিতর সবার কথা মনে থাকে না। এসব বাদ দাও আর বলো এটার কি করব? কি আর করবে, মেরে দাও। তাই বলছো? কিন্তু তোমারই তো হবু বউ, মারলে তো তোমারই কষ্ট লাগবে। আচ্ছা, এবারের মতো মাফ করে দাও, হবু বউ বলে কথা। ঠিক বলছো। ওই নীলা, শুধু রক্ষীর জন্য তুই আজ বেঁচে গেলি, তবে এটা তোর শেষ সুযোগ। আরে ভাই বাদ দাও না, বিয়ের পর সমস্ত কিছু ভালো করে বুঝিয়ে দিও। আচ্ছা বাবা, আমায় ডাকছে, তুই নীলাকে ওর বাসায় নামিয়ে দিয়ে আয়, যা। এই নে চাবি। ভাই ভাই, এটা কি করছেন? আমার জন্য কি আর কাজ খুঁজে পেলেন না? আরে জানা, তুমি যখন এত করে বলছো তাহলে যাচ্ছি। তারপর রকি রাফির কাছ থেকে চাবি নিয়ে বাইরে চলে গেল। বাইকে উঠে বলল, উঠেন ম্যাডাম, তবে আপনার আর আমার মাঝখানে কমপক্ষে 5 আঙ্গুল ফাঁকা থাকে যেন। রকির কথা শুনে নীলা কিছু না বলে চুপচাপ বাইকে উঠে বসলো। রকি এবার বাইক স্টার্ট দিয়ে রওনা হয়ে গেল। রকি, তুমি এসব কি করছো? তুমি বাসায় কেন যাওনি? চলেই যাচ্ছিলাম, রাস্তায় যাবার সময় ভাবলাম আমার মধ্যে কি এমন নেই যা রাফির মধ্যে আছে, যেটা দেখে আপনি তাকে বিয়ে করতে রাজি হলেন। তারপর আমার মনে হলো একটাই কমতি আছে, সেটা হলো মাস্তান। রাফি গুন্ডা মাস্তান, সেজন্য হয়তো তাকে পছন্দ করছেন, আর তাই আমি এসে যোগ দিয়ে দিলাম, যাতে এরপর থেকে কেউ যেন আমায় রিজেক্ট না করতে পারে। রকির এমন অন্য রকম উত্তর শুনে নীলা চুপচাপ হয়ে গেল। রকি এবার মনের আনন্দে গান বলতে লাগলো। একটু পর নীলার বাসার কাছে চলে এলো। নীলাকে নামিয়ে দিয়ে সোজা জসিমের বাসায় চলে গেল। রাফি রকিকে নিয়ে জসিমের সামনে হাজির হলো। রকি, এই প্রথম তুই যে আমার ছেলেকে মেরেও এখনো বেঁচে আসস, কারণ তুই আমার কাছে মাফ চেয়ে আমার ছেলের মন জয় করছিস। আরে স্যার, কি যে বলেন না, আপনার সম্পর্কে কিছু জানতাম না বলে রাফির গায়ে হাত তুলেছি, কিন্তু আপনার সম্পর্কে সব কিছু জানার পর আর থাকতে পারিনি, চলে আসলাম আপনার পায়ের নিচে। মন দিয়ে কাজ করলে কোনো কিছুরই কমতি হবে না তোর, কিন্তু বেইমানি করলে তোর জীবনেই থাকবে না। আমি কি পাগল যে আপনার মতো এত মহান একজন মানুষের সাথে বেইমানি করব? রাফি, তোরাও রকির উপর নজর রাখিস। ওকে বাবা। তারপর রাফি আর রকি সেখান থেকে চলে আসে, আর রাফির সাথে রকিও বেআইনি কাজকর্ম করা শুরু করে দেয়। পুরো গ্রামে ছড়িয়ে পড়ে শহর থেকে আসা ছেলেটা এখন অনেক বড় গুন্ডা হয়ে গেছে। সবাই তাকে অনেক ভালো মনে করেছিল, কিন্তু এখন গ্রামের সবার মৃত্যুর কারণ হচ্ছে এই রকি। সকালে উঠে রাফি আর রকি বেরিয়ে পড়ে তাদের একটা কাজ সম্পন্ন করার জন্য। জসিম গ্রামে একটা ফ্যাক্টরি খোলার জন্য কয়েকজনের জমি দখল করার দায়িত্ব দেয় রকি আর রাফিকে। যদি সোজাসাপটা না মানে মেরে জোর করে ছিনিয়ে নিতে আদেশ দেয় রকিকে। রকি আর রাফি চলে যায় আর প্রথম ভালো করে বুঝিয়ে কাজ করার চেষ্টা করে, কিন্তু কোনো লাভ হয় না। তারপর তার মাথায় পিস্তল দেখিয়ে ভয় দেখিয়ে কাজ করে নেয়। জমির দলিল পত্র স্বাক্ষর করেনি বলে 10 বছরের একটা মেয়েকে উঠিয়ে নিয়ে চলে যায় রকি, আর তাকে হুমকি দেয় যদি স্বাক্ষর না করে তাহলে মেয়েকে মেরে ফেলবে। মেয়েকে বাঁচানোর জন্য স্বাক্ষর করতে বাধ্য হয় হতভাগ্য বাবা। মেয়ের মুখের দিকে তাকিয়ে সারা জীবনের কামানো সম্পদ বিলীন করে দেয় বাবা। গ্রামের মানুষ আরো ভয়ে আতঙ্কিত হয়ে পড়ে। এতদিন শুধু জসিম তাদের ভয়ের কারণ ছিল, কিন্তু এখন রকিও তাদের ভয়ের কারণ হয়ে দাঁড়িয়েছে। গ্রামের সবাই সুমির বাবা মাকে গালমন্দ করতে শুরু করে। তারা গ্রামে আরেকটা অভিশাপ ডেকে আনলো। কয়েকদিনের কাজ করাতে রকি জসিমের অনেক কাছের হয়ে গেছে। এখন কোনো কাজ করতে গেলে প্রথমে রকিকে জানে, তারপর করে। রকি সবসময় বুদ্ধি দিয়ে কাজ করত, যেটা জসিমের অনেক ভালো লেগেছিল। মাথা গরম করা তার ছেলের পাশে এমন একটা বুদ্ধিমান বন্ধুর খুব প্রয়োজন ছিল বলে মনে করে জসিম। রকির প্রতি জসিম অনেক খুশি হয়ে যায়, আর রাফির থেকেও বেশি রকিকে দিয়ে কাজ করিয়ে নিত, যেটা রাফি একদম মানতে পারতো না। আর এই রাগ যে নীলার উপর ছাড়তো, নীলাকে বকাবকি করতো সবসময়, যেটা আবার রকি মানতে পারতো না। আরে বস, কি করছেন? একটা কাজও ঠিক মতো করতে পারে না। ভালোবাসার মানুষের সাথে ভালোবাসার কণ্ঠে কথা বলতে হয়। এসব ভালোবাসা আমার দ্বারা হবে না। আরে বস, ভালোবাসা না থাকলে বিয়ের পর আপনার বউ অন্য কারোর সাথে ইটিস পিটিস করবে, তখন কি আপনার ভালো লাগবে বলেন? না, লাগবে না। তাহলে এখন থেকেই তার প্রতি আপনার জন্য ভালোবাসা জাগাতে হবে, তাহলে বিয়ের পর আর কারো দিকে ভুল করেও তাকাবে না। আমায় কি করতে হবে? আমি আছি তো বস, আমি শিখিয়ে দিব। আচ্ছা।
এরপর থেকে রাফি রকির বলা কথা অনুসরণ করা শুরু করে দেয়, আর রকি তার কাজ করতে লাগে। আস্তে আস্তে রকির প্রতি পুরো গ্রামের মানুষ বিরক্ত হয়ে পড়ে। দিন দিন জসিমের রাজত্ব বেড়েই চলেছে। লোকদের কাছ থেকে জোর করে সম্পত্তি ছিনিয়ে নেওয়া শুরু করে। যে নিতে চাইতো না তার ছেলে অথবা মেয়েকে উঠিয়ে নিত রকি। একদিন সুমির বাবার নাম চলে আসলো, সমস্ত দলিল রেডি, শুধুমাত্র সুমির বাবার স্বাক্ষর হলেও হয়ে যাবে। এমন সময় রকিকে আর রাফিকে ডাকলো জসিম। বাবা, এই কাজ তো রকি কখনো করতে পারবে না, কারণ রকি ওদের বাবা মা মনে করে। আমার বিশ্বাস রকি এটা করবে, কারণ এদের উপর প্রতিশোধ নেওয়ার জন্য রকি আমার কাছে এসেছিল। ওর দ্বারা এই কাজ হবে না বাবা। রকি, তুই যদি এই কাজ না করতে পারিস তাহলে আমি তোর উপর বিশ্বাস করে ভুল করেছি। আমি একবারও বলিনি আমি এই কাজ করতে পারবো না। তাহলে যা, সুমি মেয়েটাকে উঠিয়ে নিয়ে আয়। আমি ওর বাবাকে হুমকি দিয়ে দিছি, এবার তুই তোর কাজ কর। আপনি নিশ্চিন্তে থাকেন। এই কথা বলে রকি বাইক নিয়ে রওনা দিয়ে দিল। সুমির বাসার সামনে এসে গাড়ি দাঁড় করিয়ে ভিতরে প্রবেশ করলো। রকিকে আসতে দেখে সুমির মা দৌড়ে আসলো রকির সামনে। বাবা, তোমার পায়ে পড়ি, আমার মেয়েটাকে ছেড়ে দাও। দরকার দরকার হলে আমাকে মেরে ফেলো, তবু আমার মেয়েটাকে ছেড়ে দাও। ভাইয়া, আরে রে, এত ইমোশনাল ডায়লগ আমার ভালো লাগে না। এতদিন জসিম তোমাদের উপর রাজত্ব করেছে, সবার উপর অত্যাচার করেছে, তবুও তোমরা চুপ করে মেনে নিয়েছো, কেউ রুখে দাঁড়াওনি। আর আজ কান্নাকাটি করছো কেন? এসব ঢংবাজি আমার সামনে চলবে না। এই সুমি, আমার সাথে চল। তুমি আমাকে নিজের বোন মনে করেছিলে, আর আজ সেই বোনকে মারতে এসেছো। এই, তুইও দেখছি ইমোশনাল ডায়লগ শুরু করলি। আচ্ছা ঠিক আছে মা, তুমি কেঁদো না। আজ যদি এক ভাইয়ের হাতে এক বোনের মৃত্যু হয়, তাহলে পৃথিবীতে ভাই বোনের ভালোবাসা বলতে কিচ্ছু থাকবে না। এ কথা বলে সুমি এসে রকির বাইকের পিছনে উঠে বসে। রকি বাইক স্টার্ট দিয়ে সেখান থেকে চলে যায়। পুরো গ্রামের লোকেরা রকির এমন কাজ থেকে রেগে যায়। নীলার কানে কথাটা পৌঁছাতে নীলা অনেকটাই রেগে যায়, কিন্তু কারো কিছু করার থাকে না। দিন কেটে রাত হয়ে যায়, কিন্তু সুমি আর বাসায় ফিরে না। সুমির বাবা মা কান্না করে শুরু করে দেয়। তার মেয়েকে একটা গুন্ডা ছেলে হত্যা করেছে, যাকে বড় ভাই বলে মানত মেয়েটা। 2 দিন কেটে যায়, রকি আর গ্রামে যায় না, সবসময় জসিমের সাথে থাকে। সুমির বাবা মা এখনো মেয়ের কথা ভুলতে পারেনি। মেয়ের জন্য বসে থেকে পাগলের মতো কান্না করতেছে সুমির মা, আর চারপাশে গ্রামের লোকজন দাঁড়িয়ে আছে। এমন সময় রকি বাইক নিয়ে সেখানে এসে দাঁড়িয়ে যায়। সবাই তাকে দেখে ভয় পেয়ে সরে দাঁড়ায়। রকি বাইক থেকে নেমে হাসি মুখে নীলার সামনে এসে দাঁড়ায়, আর কিছু একটা বলতে যাবে, এমন সময় নীলা ঠাস করে রকির গালে থাপ্পড় মেরে দেয়। আর কি চাও তুমি? হ্যাঁ, আর কি চাও? এমনিতে এই গ্রামের মানুষরা ভয়ে ভয়ে বেঁচেছিল, মৃত্যুর সাথে লড়াই করে বেঁচেছিল, কিন্তু তুমি এসে সেই সাহসটাও সবার থেকে কেড়ে নিয়েছো। জসিম তো পুলিশ আর উকিলকে মারতো, কিন্তু তুমি গ্রামের প্রতিটা মায়ের বুক খালি করেছো, প্রতিটা বাবাকে কাঁদিয়েছো, প্রতিটা কৃষকের কাছ থেকে তাদের ফসল চাষ করার জমি কেড়ে নিয়েছো। আর কি চাও তুমি? হ্যাঁ, আর কি চাও? কিসের সাহসের কথা বলছো তুমি? চোখের সামনে জীবিত মানুষ প্রাণ হারিয়েছে, তখনই সাহস কোথায় গিয়েছিল? দিনের পর দিন অত্যাচার করছে শুধু একটা মানুষ, আর এতগুলো মানুষ চুপচাপ দেখেছে, তখন এই সাহস কোথায় গিয়েছিল? চোখের সামনে মৃত্যু দেখলে সবারই মুখ বন্ধ হয়ে যায়। তোমার মতো তো আর সবাই গুন্ডা মাস্তান নয়। হ্যাঁ আমি গুন্ডা, হ্যাঁ আমি মাস্তান। কি জন্য এই মাস্তান হয়েছি এটা কি জানো? জীবন দিয়ে যাকে ভালোবেসেছিলাম তাকে খুঁজতে সবকিছু ছেড়ে বেরিয়ে পড়েছিলাম। তাকে তো পেলাম, কিন্তু তার মধ্যে আমার আগের জনকে খুঁজে পেলাম না। যার জন্য পৃথিবীর সাথে লড়াই করতে চেয়েছিলাম, সে আমার হাতটা ধরতে পারল না। আফসোস। আমি তোমায় দুঃখ দিয়েছি, মারার হলে আমায় মারো। কেন তুমি এই নিষ্পাপ মানুষগুলোকে কষ্ট দিচ্ছ? এরা একটাও মানুষ নয়, বরং মানুষ নামের পাথর, আর আমি এই পাথরকে সরাতে এসেছি। চারপাশে দাঁড়িয়ে থাকা লোকজনকে ইশারা করে কথাটা বলে শেষ করলো রকি। রকির কথা বলা শেষ করতেই নীলা ঠাস করে রকির গালে থাপ্পড় মেরে দিল। তুমি যদি আমায় একটুও ভালোবেসে থাকো তাহলে এই মুহূর্তে এই গ্রাম থেকে চলে যাবে, নয়তো আমার মরা মুখ দেখবে। নীলা, আমার কথাটা শোনো। আমি তোমায় অনেক অনেক ভালোবাসি, আর তোমার জন্যই আমি এসব। একজন খুনি গুন্ডা মাস্তান কখনো আমায় ভালোবাসতে পারে না। আমার জন্য কি তুমি এই গ্রামকে মরুভূমি বানাতে চাও? তাহলে চাই না তোমার ভালোবাসা। আমি কোনো গুন্ডা নই, আমি তো। মুখে বললেই কেউ ভালো মানুষ হয়ে যায় না।
গ্রামের সবাই জানে তুমি একটা গুন্ডা মাস্তান ছেলে। তারপর নীলা আর গ্রামের সবাই রকিকে অনেক অপমান করে গ্রাম থেকে তাড়িয়ে দেয়। রকি তার মনের ভিতরে থাকা খুশিটা সবার সামনে দেখাতে পারে না, বরং সবার দেওয়া কষ্টগুলো নিয়ে সেখান থেকে চলে যায়। রকি চলে যাওয়ার পর জসিম সবাইকে নিয়ে আনন্দ মজায় মেতে ওঠে, কারণ সে এটাই চাইতো, রকিকে দিয়ে সমস্ত কাজ করিয়ে গ্রাম থেকে তাড়িয়ে দেওয়া। কিন্তু জসিম হাওলাদারের আনন্দে পানি ঢেলে সেখানে এসে হাজির হয় পুলিশের বাহিনী। পুরো বাড়ি ভরে যায় পুলিশে, সবার হাতে হাতে পিস্তল, কেউ এক পা নড়লেই এনকাউন্টার করে দিবে। গ্রামের সবাই অনেক অবাক হয়ে যায়, এই সময় পুলিশ গ্রামটাকে কেন ঘিরে ধরছে। একটু পর হাতে হ্যান্ডকাপ পরিয়ে টেনে আনছে জসিম হাওলাদারকে। জসিম হাওলাদারের এমন অবস্থা দেখে সবাই অনেক অবাক আর ভয় দুটোই পায়, কারণ জসিমকে অ্যারেস্ট করে এখন পর্যন্ত কেউ বেঁচে থাকতে পারেনি। স্যার এসব কি হচ্ছে? আমরা জসিম হাওলাদার ওরফে জসিম রাখালকে গ্রেফতার করলাম। শুধু তাই নয়, তার ছেলে সহ দলের সবাইকে অ্যারেস্ট করলাম। কিন্তু স্যার, এর দলে আর একজন আছে, তাকে না ধরলে আপনি কিচ্ছু করতে পারবেন না। কে সেটা? রকি জসিমের সমস্ত বেআইনি কাজকর্ম একাই চালায়। রকিকে ধরা এতটা সোজা নয়, তাকে ধরার কোনো প্রয়োজন নেই, সে নিচেই এখানে আসবে। পুলিশ অফিসার কথাটা বলে শেষ করতেই বাইকের আওয়াজ ভেসে আসলো। গ্রামের সবার নজর সেদিকে চলে গেল। মাথায় টুপি, চোখে সানগ্লাস, পরনে পুলিশের পোশাক, বুকের উপর লেখা রকি। তাকে দেখে পুরো গ্রামের সবাই হা হয়ে গেল। কেন জানি সবার কাছে চেনা চেনা মনে হচ্ছে। সেখানে উপস্থিত সকল পুলিশ একসঙ্গে তাকে স্যালুট করলো। বাইক এসে সবার সামনে দাঁড়িয়ে গেল। সেখান থেকে নেমে চোখ থেকে সানগ্লাস সরিয়ে দিতেই সবাই আকাশ থেকে পড়লো। রকি? নো, আইপিএস অফিসার মিস্টার রকি। আইপিএস অফিসার? ইয়েস ডার্লিং। নট ইউজ ব্যাড ভাষা। আরে স্যার, ইংরেজি ঠিকমতো বলতে না পারলে বলার দরকার নেই। রকি তুই? আরে স্যার, আপনার কথা তো ভুলেই গিয়েছিলাম। কি ভেবেছিলেন আমি আপনার পাছাটা গোলাম? তার মানে তুই? হ্যাঁ রে হ্যাঁ, আমি তোর সব ক্ষমতা নষ্ট করে দিয়েছি। তোর পাশে থেকেই তোর সমস্ত শক্তি শেষ করে দিয়েছি। তোর আশেপাশের সবাইকে আমি প্ল্যান করে তোর হাতেই মেরেছি। শুধু তোকে আর তোর ছেলেকে বাঁচিয়েছি কেন জানিস? কারণ পুলিশের পোশাক পরে তোদের ইনকাউন্টার করার খুব ইচ্ছে আমার। অনেক বড় ভুল করলি রে রকি, অনেক বড় ভুল। তোর হাবলা ছেলেকে একবার জিজ্ঞেস কর ওই দিন আমার হাতের কেলানি তার কেমন লেগেছিল। তোকে আমি দেখে নেব। তুই এখন কিচ্ছু করতে পারবি না। কাল সাপের যেমন ২০ দাঁত তুলে নিলে তার ক্ষমতা শেষ, তেমনি আমি খুঁজে খুঁজে তোর ২০ দাঁত বের করে সেটা উপড়ে ফেলেছি। আচ্ছা, তুই এত বড় গুন্ডা হয়ে একটা ছেলের বুদ্ধির সাথে পারলি না? তোকে আমি মেরেই ফেলবো। এই কথা বলে জসিম পুলিশের হাত থেকে পিস্তল নিয়ে রকিকে মারতে যাবে, এমন সময় চারপাশ থেকে পুলিশ তাকে টার্গেট করে শুট করে দিল। জসিম মুহূর্তের মধ্যেই ঝাঁঝরা হয়ে গেল, রক্তাক্ত হয়ে মাটিতে পড়ে গেল। সামান্য একটা গুন্ডা হয়ে আইপিএস অফিসারের উপর হাত তোলার চেষ্টা, এটাই তো আমি চেয়েছিলাম। এবার বাকি থাকলো এই হাবলা রাফি। এই নীলা। জি স্যার। বাপ রে, কি সম্মান। আচ্ছা বাদ দে, তোর এই হবু বরকে কি করব বল? আমি ওকে চিনি না। সেই একই অভিনয়, তুই খুব ভালো অভিনয় করতে পারবি তো। আচ্ছা, একে তো পরে দেখব। আর এই যে গ্রামবাসী, আমি আপনাদের গুন্ডা নই, একজন পুলিশ অফিসার। এই শান্তিপুর গ্রামে আবার শান্তি ফিরিয়ে নিয়ে আসার জন্য আমি, ও হ্যাঁ, পুরো কাহিনী তো বলাই হয়নি। আসলে আমি ট্রেনিং শেষ করে বাসায় ছিলাম, এমন সময় নীলার সাথে দেখা হয়, তাকে ভালো লাগে, আরও অনেক কিছু। তারপর তাকে খোঁজার জন্য আমি এই গ্রামে চলে আসি। এসে দেখি শান্তিপুর গ্রামে শান্তি নামের কোনো জিনিস নেই, যেটা সুমির বাবা আমায় বলেছিল আর আমায় গ্রাম থেকে চলে যেতে বলেছিল। আমি চলেই যাচ্ছিলাম, তখন আমার মাথায় বুদ্ধি আসে আমি জসিমের কাছে থেকেই ওর সর্বনাশ করব। তারপর থেকে আমি জসিমের সমস্ত বেআইনি কাজের প্রমাণ আইনের হাতে তুলে দেই। এরপর তার আসল শক্তি খুঁজে শেষ করি, আর অবশেষে তাকে গ্রেফতার করে এখন ইনকাউন্টার করি। আর হ্যাঁ, এর মধ্যে আমি যতগুলো মানুষকে খুন করেছি বা যাদের কিডন্যাপ করেছি, তারা সবাই এখনো বেঁচে আছে। আমি জানতাম
আমি এই কাজগুলো না করলে জসিম অন্য লোক দিয়ে এই কাজগুলো করাবে আর নিষ্পাপ মানুষকে মারবে। তাই আমি তাদের মারার নাম করে আমার বাসায় পাঠিয়ে দেই। আমার ছোট বোন সুমিও সেখানেই আছে, এক্ষুনি চলে আসবে। কি বলছো বাবা? আমার মেয়ে বেঁচে আছে? পৃথিবীতে এখনো ভাই বোনের ভালোবাসা বলতে কিছু আছে। একটু পরেই একটা গাড়িতে করে সবাই এসে হাজির হয়ে যায় আর গ্রামের সবাই খুশিতে আত্মহারা হয়ে যায়। বাবা, আমরা তোমায় ভুল বুঝেছি, আমাদের সবাইকে তুমি মাফ করে দাও। আমি নিজেই আপনাদের ভুল বুঝিয়েছি যাতে আমি আমার মিশনটা শেষ করতে পারি। রকি, আমায় মাফ করে দাও। হুম। প্লিজ মুখ ফিরিয়ে নিও না। তুমি যদি জানতে আমি কোন পরিস্থিতিতে ছিলাম তাহলে। জানতাম। সুমির বাবা আমায় সব বলেছে, কিন্তু আমি আসার পর থেকে তোমায় সব সময় বলেছি তোমার জন্য আমি সব করতে পারি। বারবার জানতে চেয়েছি তোমার সমস্যা, একটাবার তুমি আমায় বলনি, আমায় বিশ্বাস করনি। তেমন কিছু না, আমি জানতাম আমি তোমায় সব বললে তুমি আমাদের বিপদে এগিয়ে আসতে, কিন্তু আমার ভয় হতো তোমাকে হারানোর। তাই আমি নিজের ভালোবাসাকে ধামা চাপা দিয়ে রাখতাম। দিনে তোমায় অপমান করে রাতে চোখের পানিতে বালিশ ভেজাতাম। আমার ছেলের বউটা কোথায়? হঠাৎ করে রকি তার মায়ের কণ্ঠ পেয়ে চমকে ওঠে। মা তুমি? সরে দাঁড়া, দেখি বৌমাকে। মাশাল্লাহ, একদম আকাশের পরী। আমার বাদর ছেলে পছন্দ আছে, মানতে হবে। মা তোমার ছেলে এখন পুলিশ অফিসার, বাদর বলে প্রেস্টিজ পাঞ্চার করো না। তুই একটু চুপ থাক। আরেকটা খবর আছে প্রিয় গ্রামবাসী, আপনার এই গুন্ডা ছেলে এখন থেকে এখানেই থাকবে। মানে? গ্রামটা আমার অনেক পছন্দ হয়েছে, সেজন্য আমি আমার পছন্দের মানুষকে নিয়ে এখানেই থাকবো। তাই আমার ডিউটি এখানেই নিয়েছি, যদিও সেটা একটু কঠিন ছিল, তবুও হয়ে গেছে। ভাইয়া, এখন থেকে আমরা একসঙ্গে থাকবো। একদম না, তুমি আমার মায়ের কাছে আর আমি তোমার মায়ের কাছে। আরে মা, তুই এখন থেকে আমাদের সাথে শহরে থাকবি আর ওখানেই পড়াশুনো করবি। ধুর, ভালো লাগে না। ভাইয়া আপুর সাথে থাকলে কতই না মজা হতো। এখন বাসায় চলো। তারপর যে যার মতো হাসতে হাসতে বাসায় চলে যায়। সমস্ত পুলিশরা জসিমের মৃতদেহ আর রাফিকে নিয়ে চলে যায়। আদালতের রায় অনুযায়ী রাফির ফাঁসি হলো, কারণ তার নামে কয়েকটা মার্ডারের প্রমাণ আছে। এদিকে গ্রামে এক বিশাল অনুষ্ঠান করে রকি আর নীলার বিয়ে হলো। সবাই মন খুলে দোয়া দিল তাদের, তারা যেন সুখে শান্তিতে সংসার করতে পারে।